আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। হক ভয়েস থেকে আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক। আপনারা জেনে খুশি হবেন যে আজকে এই লাইভ প্রোগ্রামে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশের আলোচনা করব, যেটা এখন প্রত্যেকের মুখে মুখে এবং প্রত্যেকেই জানতে চান কি হচ্ছে, কবে হবে, কি হবে। আর সেটা হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম, নৃশংসতম হত্যাযজ্ঞ, বিডিআর হত্যাযজ্ঞ, যেটা 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 সালে ঘটেছিল সরাসরি ফ্যাসিস্ট হাসিনা সরকারের তত্ত্বাবধানে এবং তার নির্দেশে। তার লেসপেন্সাররা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন অফিসারকে নির্মম নিষ্ঠুরভাবে তারা হত্যা করেছে। তাদের পরিবারকে লাঞ্ছনা বঞ্চনা স্বীকার করেছে, অনেকের লাশ পুড়িয়ে দিয়েছে, অনেকের পুরো দেহটাকে বিকলাঙ্গ করে দিয়েছে, থেতলিয়ে দিয়েছে, নানাভাবে খুঁচিয়ে খুঁচিয়ে ব্যানর দিয়ে, ছুরি দিয়ে। সেই দৃশ্য আপনারা সবাই মনে আছে, এখনো ভুলবার নয়। কিন্তু সেই সম্পর্কে এখনো আমাদের অনেক কিছুই জানার আছে। সেই জানার জন্য আমরা এক একবার চেষ্টা করছি আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে, যারা নিজেরা দেখেছেন এবং নানাভাবে তারা চেষ্টা করেছেন, নিজেদের জীবন রক্ষা করার জন্য চেষ্টা করেছেন, এবং সেই সমস্ত ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি অনুষ্ঠান শুরু করার আগে আরেকটি কথা বলে দিতে চাই আপনাদেরকে। আমরা এই হাসিনা ফ্যাসিবাদের 16 বছরে সে যেমন সাইকোপ্যাথ হয়ে গেছে, রং হেডেড হয়ে গিয়েছিল, আমাদের দেশের মানুষকে সে রং হেডেড করে দেওয়ার জন্য সমস্ত পরিকল্পনা সে বাস্তবায়ন করে গেছে। আজকে আমরা 5ই আগস্টের পর অনেকেই নানা ধরনের বেদিতে, মানসিক বেদিতে ভুগছি। আমরা সত্যকে সত্য বলার কথা ভুলে গেছি অনেক সময়, আবার মিথ্যাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি, নানান প্রোপাগান্ডায় আমরা নিজেদের কান দিচ্ছি। এমনও ধারণা হয়েছে অমুকে কেন মরলো না, অমুকে কেন এত ভালো আছে। তার মানে আমি চাচ্ছিলাম যে সে নিহত হলে কিংবা সে শহীদ হলে, সে মরলে আমি খুশি হতাম, সে যদি গুম হতো আমি খুশি হতাম, সে যদি খুন হতো আমি খুশি হতাম। এই যে সাইকোপ্যাথি, এটা ঘৃণার যোগ্য। আমি ঘৃণা সম্পূর্ণ মনে প্রাণে, আই ডিটেস্ট দিস কালচার। আমাদের হক ভয়েস থেকে আমরা সব সময় চেয়েছি সত্য জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরার। এখানে কোনো পক্ষপাতিত্ব নয়, এখানে কোনো টাকা পয়সা অর্জনের কোনো বিষয় নয়, এখানে মানবতার বিষয়, এখানে সত্য প্রকাশের বিষয়, দেশকে ভালোবাসার বিষয়, দেশের শান্তি প্রতিষ্ঠার বিষয়, ফ্যাসিবাদের অবসানের বিষয়। সারা জীবনে যে মানুষ শান্তি চায় সেই শান্তিকে প্রতিষ্ঠিত করার বিষয়, এবং দেশকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করার বিষয়, মানুষের দুঃখ কষ্ট লাঞ্ছনা এগুলো দূর করার বিষয়। তো সুতরাং আজকে বিডিআর হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী এক দুঃসাহসী অফিসার, যিনি সেই সময়ে কমিউনিকেশন রক্ষা করার জন্য বিডিআর হেডকোয়ার্টারে যিনি ছিলেন জিএসও 1 গ্রেড 1 স্টাফ অফিসার, তিনি কমিউনিকেশনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাকে আজকে আমরা অনুরোধ করেছি বিশেষ অতিথি হওয়ার জন্য। তিনি বিশেষ অতিথি হয়ে আমাদের মাঝে এসেছেন। আর তিনি হলেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান, BGBM রিটায়ার্ড। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির 7ম BML লং কোর্সের একজন চৌকস অফিসার, সুযোগ্য অফিসার ছিলেন, এবং সিগন্যাল কোরের তিনি একটি টেকনিক্যাল কোর হিসেবে তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো সেখানে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করেছেন। শ্রদ্ধেয় লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান স্যার, আপনাকে এই হক ভয়েসে স্বাগতম। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা স্যারের কাছ থেকে এককভাবে আমরা কথা শুনবো। আমি আর কোনো অতিথি রাখি নাই, কেননা আপনারা এটাও জানেন আজকে যে সাবজেক্ট দুঃসাহসী প্রতিবাদকারীর মুখোমুখি। দেখুন, আপনারা যদি মনে করতে পারেন, আমরা এখানে একটা আপনাদেরকে একটা অডিও ক্লিপ আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেটা আপনারা দেখি, একটু অপেক্ষা করেন, প্রিয় দর্শক শ্রোতা। আমি আপনাদেরকে বিনয়ের সাথে, স্যার আপনি 1 মিনিট, আমি ঠিক করি, আপনি একটু আপনার পরিচিতি দেন স্যার, পরিচিতিটা তুলে ধরেন,
কখন আপনি একদম কমিশন ডেট থেকে শুরু করেন, আমি তারপরে ভিডিওটা দেখাচ্ছি। প্লিজ স্যার, আপনার জন্য ফ্লোর দেওয়া হলো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই অনুষ্ঠানটাকে সবার সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অনুষ্ঠানের এই কথাগুলো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদেরকে বিনীত অনুরোধ রইল, আপনারা একজন অন্তত 100 জনকে শেয়ার করতে থাকুন স্যারের কথাগুলো। স্যার প্লিজ আপনি বলতে থাকুন স্যার, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি হক ভয়েসের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান। আমি কমিশন পাই 1982 সালের 4 নভেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 7ম বিএমএ লং কোর্সের সাথে। আমি কমিশন পাই সিগন্যাল করে এবং আমার প্রথম পোস্টিং ঢাকাতে মিরপুর সেনানিবাসেই হয়েছিল এবং দীর্ঘ সময় আমি সেনাবাহিনীতেই ছিলাম। ইতিপূর্বে আমি কোনোদিন ওই সময়ের বিডিআর বা বর্তমানে বিজিবিতে কোনোদিন চাকরি করার আমার সুযোগ হয়নি, কিন্তু আমার দীর্ঘদিন পর 2004 সালের 29শে নভেম্বর আমার প্রেষণে বাংলাদেশ রাইফেলস তখন ছিল, ওখানে যোগদান করি। কিন্তু যোগদান করার পরপরই আমাকে পোস্টিং করা হয় 7ম রাইফেল ব্যাটালিয়ন, ওই সময়ের, যেটা ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাতে। আমি ওইখানে থেকেই 7 এবং 1 রাইফেল ব্যাটালিয়ন, 2টা ব্যাটালিয়ন কমান্ড করি এবং ওখান থেকে আমি 2006 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি ঢাকাতে আমার বিডিআর পিলখানাতে, আমার ওই সময়ের বিডিআর পিলখানা, এখন বিজিবি পিলখানাতে আমার পোস্টিং হয়। ওখানে আমি প্রথমে সিগন্যাল সেক্টর কমান্ডার হিসাবে আমার পোস্টিং হয়। ওখানে কর্তব্যরত থাকা অবস্থায় আবার আমাকে 2008 সালের 21শে সেপ্টেম্বর আমাকে যোগাযোগ পরিদপ্তর GSO 1 হিসাবে আমাকে আবার বদলি করা হয় এবং এই ঘটনার আগে পর্যন্ত আমি যোগাযোগ পরিদপ্তরের গ্রেড 1 স্টাফ অফিসার হিসাবেই কর্মরত ছিলাম। ওই সময় আমরা যোগাযোগ পরিদপ্তরে আমরা 2 জন অফিসার ছিলাম। আমি যে সময় যোগদান করেছি, আমার পরিচালক ছিলেন আমারই কোর্সমেট কর্নেল মশিউর রহমান, যিনি এই বিডিআর হত্যাযজ্ঞে শহীদ হয়েছেন, আর আমি ছিলাম ওই সময় যোগাযোগ পরিদপ্তরে। আমরা এই 2 জন ছাড়া যোগাযোগ পরিদপ্তরে ওই সময় কোনো আর অফিসার ছিল না। আরেকটি যেটা ঢাকাতে সম্পূর্ণ যোগাযোগের জন্য যারা সারা বাংলাদেশ রাইফেলস বা বর্তমানের বিজিবির যে যোগাযোগের দায়িত্বে যে ইউনিটটি ছিল, সেটা তখন নামকরণ ছিল সিগন্যাল সেক্টর কমান্ডার। ওটাতে দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল তাসলিম, আর আমি ছিলাম যোগাযোগ পরিদপ্তরে। আমি একটু বলে রাখি যে অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে যোগাযোগের সকল ইনচার্জ আমি ছিলাম। কথাটা সম্পূর্ণ ভুল। আমি হক ভয়েসের মাধ্যমে সকল দর্শক শ্রোতাকে আমি জানাচ্ছি যে ওই সময় আমি কোনো যোগাযোগের দায়িত্বে ছিলাম না। এটা সম্পূর্ণ একটা অফিসিয়াল স্টাফ ডিউটি জব, যেখান থেকে বিভিন্ন ধরনের সিগন্যাল ইকুইপমেন্ট প্রকিউর করা, সেগুলো ডিস্ট্রিবিউশন করা, যেগুলোর কোথায় কোন ইউনিটে যাবে, সেগুলোর কাজই মেনলি যোগাযোগ পরিদপ্তরে ছিল। এটার সাথে কমিউনিকেশনের কোনো দায়িত্ব যোগাযোগ পরিদপ্তরের ছিল না, যেটার দায়িত্বে ছিল সিগন্যাল সেক্টর কমান্ডার। তো আমি বিভিন্ন জায়গায় লেখা দেখেছি, ইভেন আমাদের কলিগ অফিসাররাও যারা আছে তারাও লেখালেখি লিখেছে যে আমি হলো ওই সময়ের ঘটনার সকল কমিউনিকেশনের ইনচার্জ ছিলাম। এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি, আমি শুধুমাত্র ওই সময়ে যোগাযোগ পরিদপ্তরের গ্রেড 1 স্টাফ হিসেবে কর্মরত ছিলাম। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকেই বলেন যে সিগন্যাল কোরের যারা অফিসার ছিল কারা কেউই শহীদ হয় নাই। আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের ওই সময় মাত্র 2 জন ফুড কর্নেল পিডিআর চাকরিরত ছিলেন, একজন যোগাযোগ পরিদপ্তরের পরিচালক হিসাবে আর একজন খাগড়াছড়ির সেক্টর কমান্ডার হিসাবে। এই 2 জনই ওই 25শে ফেব্রুয়ারির বিডিআর কার্নেজের সময় তারা শহীদ হন। তো এই তথ্যটিও অনেকে অন্যভাবে বলেন যে সিগন্যাল কোরের কোনো অফিসার বিডিআর কার্নেজে
শহীদ হয়নি। এই কথাগুলো সব মিথ্যা। আর আমি এটা ক্লিয়ার করছি। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করছি, আমার ঘটনা প্রবর যাওয়ার পূর্বে অনেকে ধারণা করেন যে আমি যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া বিভিন্ন জায়গায় এই বিডিআর এর হত্যাযজ্ঞ নিয়ে কথা বলেছি, তো তারা ভাবে যে আমি একাই বোধহয় বিডিআর কার্নেজে বেঁচে আসছি। আসলে কথাটি সত্য নয়। যেদিনকে 25-26 ফেব্রুয়ারি 2009 সালে এই বিডিআর হত্যাযজ্ঞ সংগঠিত হয় পিলখানাতে, সেই দিনকে উপস্থিত অফিসারের সংখ্যা ছিল 107 জন এবং দরবার হলে আমরা উপস্থিত ছিলাম 87 জন। এই 87 এবং সর্বমোট 107 জন অফিসারের মধ্যে 57 জন অফিসার এই হত্যাযজ্ঞে শহীদ হন, আর 50 জন অফিসার ওই 25-26 তারিখের হত্যাযজ্ঞ থেকে বিভিন্নভাবে এক একজন এক একভাবে আল্লাহ তাআলার বিশেষ রহমতে তাদের মা বাবার দোয়ায়, আত্মীয় স্বজনের দোয়ায়, বন্ধু বান্ধবের দোয়ায় তারা ওখান থেকে রক্ষা পেয়েছে। তো আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি, আমি একমাত্র ব্যক্তি বেঁচে থাকা না। আমি বেঁচে থাকার মধ্যে আমি যে গ্রুপে ছিলাম সেই গ্রুপের মধ্যে আমি একা বেঁচে ছিলাম। কিন্তু প্রকৃতপক্ষে ওই দিন 25-26 তারিখের হত্যাযজ্ঞে সর্বমোট 50 জন অফিসার রক্ষা পেয়েছিলেন। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আমি যেরকম বিভিন্ন মিডিয়া বা অন্যান্য জায়গায় কথা বলেছি, বাকি অফিসাররা আমার দুর্দশা আমার অবস্থা দেখে কথা বলার জন্য তারা কেউ সাহস করে আর মিডিয়া ফেস করে নাই। কারণ আমার উপর দিয়ে অনেক অত্যাচার গিয়েছে গত 16 বছর। এই 16 বছরে আমার প্রতি যে অত্যাচার করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার, সেই অবস্থা দেখে কোনো অফিসার আর সাহস করে নাই যেতে বক্তব্য তারা ফেসবুকে বলেন বা মিডিয়াতে বলেন বা কোনো টিভি চ্যানেল বা কোনো জায়গায় প্রিন্ট মিডিয়াতে তারা কোনো বক্তব্য দেয় নাই। আমি অনেককে বলেছি আপনারা বলেন না কেন, ওরা সবসময় বলতেন, আমার সিনিয়র জুনিয়র সবাই, স্যার আপনার অবস্থা দেখে আবার আমরা বলে কি বিপদে পড়বো। অর্থাৎ কেউ ভয়ে কিছু বলতো না। আমি মনে করি এখন তো সেই ফ্যাসিস্ট সরকার নাই, হাসিনা সরকার নাই, এখন আমি বাদে বাকি যে 49 জন অফিসার বেঁচে আছেন, আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা আসুন, আপনারা একে একে আপনাদের অভিজ্ঞতার কথা তুলে ধরুন, জাতিকে জানান কি হয়েছিল সেদিনকে, কি দেখেছিলেন আপনি। আমি এই হক ভয়েসের মাধ্যমে ওই 49 জন অফিসারকে আমি অনুরোধ করছি যে আপনারা এসে বলেন কি হয়েছিল ওদিন। শুধু আমি একা, আমি তো শুধু বলতে পারছি আমি যতটুকু দেখেছি, কিন্তু সামগ্রিকভাবে সব ঘটনা তো আমি ওই দিনকে দেখি নাই। আপনারা বিভিন্নভাবে সবাই এক একজন এক এক অবস্থায় বেঁচে আসছেন, কি দেখেছেন আপনারা, সেইগুলো যদি আপনারা জাতিকে জানান তাহলে পারে আমি মনে করি যে জাতি উপকৃত হবে, জানতে পারবে ওই দিনকে প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছিল। এটার জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা অনুগ্রহ করে কথা বলুন এবং বলুন কি হয়েছিল। আর আমি এই হক ভয়েসের মাধ্যমে আমার এই যে কথাগুলো আমি বললাম, মানুষের মধ্যে যে একটা ভুল ধারণা আছে আমি একাই বেঁচে আছি আজ সবাই, এই জন্য আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি কিভাবে বেঁচে গেলেন, আপনি মরলেন না কেন, আমাকে এইভাবে অনেকে প্রশ্ন করে। আবার সময় সময় মনে হয় যে আমি হয়তো মরে গেলে হয়তো অনেকেই খুশি হতো। ইভেন আমাকে যে জাতীয় পর্যায়ে যে তদন্ত আদালত হয়েছিল, তদন্ত কমিশন হয়েছিল, সেখানেও একজন জয়েন্ট সেক্রেটারি আমাকে সরাসরি প্রশ্ন করেছিলেন যে আপনি কেন মরলেন না। তো এই উত্তর আমি ওই জয়েন্ট সেক্রেটারি বলেছিলাম যে আপনার যদি আল্লাহ তাআলার কোনো নাম্বার থাকে তাহলে ওনাকে সরাসরি রিং করে জিজ্ঞেস করেন কেন আমি মারা যাইনি, কারণ এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। বাট আমি শুধু বলতে পারি আমি কিভাবে 36 ঘন্টা জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আসছি, এইটুকু আমি বলতে পারি। বাট কেন মারা যায়নি এইটুকু বলার ক্ষমতা আমার। যা হোক, আমি আমার ভূমিকায় এইটুকু কথা বলতে চাই। কর্নেল হক, আমি আমার প্রাথমিক পটভূমি হিসেবে এইটুকুই এখন জানাতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার। প্রাথমিক বক্তব্যে আপনি যতটুকু পরিষ্কার করে বললেন সবার কাছে যে আজকে এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আপনি প্রকৃত চিত্রটা তুলে না ধরলে
এই জাতি কিভাবে জানবে কোনটা সত্য কোনটা মিথ্যা? এবং আপনি তাই করেছেন আজকে স্যার। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা শুরুতেই একটি কথা বলেছিলাম, আমাদের সাইকোপ্যাথ হয়ে গেছি হাসিনার মতো অনেকেই। আমরা সত্যটাকে গ্রহণ করতে চাই না। নানা ধরনের প্রোপাগান্ডা চলছে, এই ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টুইটার, নানা ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা হান্টিং করছি কাকে কত খারাপ হিসেবে চিত্রায়িত করা যায়, কত খারাপ গুণাবলী তার তুলে ধরা যায়। এটা যে একটা কত বড় খারাপ জিনিস পৃথিবীতে, যেটা পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন, তুমি কি তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবে? তখন বলা হলো কেউ তো আমরা সেটা পছন্দ করব না, আল্লাহ রসুলও বলেছেন। তাহলে তোমরা যখন আরেকজন সম্পর্কে এরকম প্রোপাগান্ডা করো, মিথ্যা রটাও, তাহলে তুমি সেই কাজটিই করলে। আমরা সেই কাজ করে যাচ্ছি অহরহ। কি লাভ হচ্ছে এতে? সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, সমাজের মধ্যে ভালোবাসার পরিবর্তে আমাদের পরস্পর হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ছে। এতে কি আমাদের জাতি লাভবান হবে? একটা কি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা কখনোই জাতিকে গড়ে তুলতে পারবো? অসম্ভব, কখনো সম্ভব নয়। তাই আমি আবারও বিনীত অনুরোধ করবো, প্লিজ আমরা হৃদয়ে মানবিকতা নিয়ে আসি, পরস্পরকে ভালোবাসার গুণাবলী নিয়ে আসি। সবারে বাসিব ভালো, নইলে মনের কালো বুঝবে না রে, আছে তোর যাহা ভালো ফুলের মতো দেশ সবারে। শ্রদ্ধেয় স্যার, এই যে 25 তারিখে সকালে, এর আগের দিন থেকে যদি আপনি একটু বলেন, 24, 25, 26, আপনি এই 3 দিনের যদি মানে মানে সিস্টেমেটিক্যালি আপনি যদি একটু বর্ণনা করেন, তাহলে ইট উইল বি ভেরি গুড মানে ইনফরমেশন ফর দ্য পিপল অফ দ্য কান্ট্রি। স্যার একটু কাইন্ডলি স্যার আপনি 24 তারিখ থেকে, কিংবা আপনি যখন থেকেই মনে করেন যে এখান থেকে শুরু করলে আমাদের জাতি জানতে পারবে জিনিসগুলো। কারণ আমি আপনাকে চিনি স্যার, মিলিটারি একাডেমিতে আমরা যখন ফার্স্ট টার্মার জয়েন করি, স্টিল আই রিমেম্বার হামিদ কোম্পানিতে আপনি আমাদের প্রথম দিনই দেখতে আসলেন স্যার। সেই লম্বা দীর্ঘদেহী মানুষটাকে সেই প্রথম দিনই আমি চিনে ফেলেছি স্যার। এবং কেন জানি আপনি আমাকে লম্বা হওয়ার কারণে একটু স্নেহ করতেন কিনা আমি জানি না, আপনি আমাকে একটু বিশেষ স্নেহ করতেন, বিশেষ পানিশমেন্টের সময় বাঁচানোর জন্য আমাকে অনেক চেষ্টা করতেন। সেই দৃশ্যগুলো, বিশেষ করে 7 PM লং কোর্স তো আমার প্রশিক্ষণের জন্য, আমার বেসিক ট্রেনিং এর জন্য অন্যতম কোর্স। মির্জা স্যার, কর্নেল মির্জা স্যার আমার কর্পোরাল ছিলেন। আপনার সেই জিনিস আপনি দেখেছেন। এবং আপনাদের সিগন্যালে হাসান স্যার আমাদের ছিলেন, লান্স কর্পোরাল ছিলেন। তো আমার সেই স্মৃতিগুলো এখনো মনে আছে। সদ্যও স্যার অত্যন্ত সৎ এবং একটা মাটির মনের মানুষ ছিলেন, মনটা একেবারে নরম মন স্যারের। আমার স্যারকে প্যাম্পারিং করে আমার কোনো লাভ হবে না, আমি সত্য কথা যেটা সেটাই বলছি। আমার সাথে স্যারের সেই সম্পর্কটা ছিল এবং স্যারকে ওইভাবেই আমি দেখেছি। তো আজকে স্যারের জন্য এই এককভাবে অনুষ্ঠান রেখেছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবার সাথে এই অনুষ্ঠানটা শেয়ার করুন। দোষ ত্রুটি নিয়েই মানুষ, আমার অসংখ্য দোষ আছে যেটা আমি নিজে জানি না, অনেকে বললে আমি সে শুধরে নেই। ঠিক একইভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, ফেরেশতা ছাড়া। তো সুতরাং আপনারা ছোটখাটো দোষ ত্রুটিগুলো একটু ভুলে গেলেই সবচেয়ে ভালো হয়। শ্রদ্ধেয় কর্নেল কামরুজ্জামান স্যার, প্লিজ। ধন্যবাদ কর্নেল হক, সুন্দর কথা বলার জন্য। যদিও আমি প্রাপ্য না, তুমি অনেক বেশি বলেছো, ধন্যবাদ ওয়ান্স এগেইন। আমি এই বিডিআর কার্নেজের ঘটনাটা 24-25 তারিখে যাওয়ার আগে দুইটা বেসিক ইনফরমেশন আমি হক ভয়েসের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে একটু জানাতে চাই। সেটা হচ্ছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের যে বর্ডারে সীমান্তে আমাদের নাম ছিল বিডিআর, এখন যেটা বিজিবি হয়েছে, আর ওই সময় থেকেই ওটা বিএসএফ আছে, যেটা অপর প্রান্ত, যেটা ভারত সীমান্ত। তো এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত যে কয়টি বিএসএফ এর সাথে বিডিআর এর সম্মুখ যুদ্ধ হয়েছে এবং যেখানে বিএসএফরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এইটা আমি দিয়েই শুরু করতে চাই। এখানে একটা কাকতালীয় বিষয়, এ পর্যন্ত সর্বমোট 3টি সম্মুখ যুদ্ধ হয়েছে বিএসএফ এর সাথে বিডিআর এর,
এবং প্রত্যেকটাই হয়েছে এপ্রিল মাসে। এটা একটা কাকতালীয় কেন জানি না, এবং সময়গুলো প্রায় একই সময়ের কাছাকাছি, এবং সবগুলো এপ্রিল মাসে। যেমন প্রথম হয়েছিল 2001 সালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাদুয়া যুদ্ধ, যেটা সবাই জানে। সেটা হয়েছিল 15-16 এপ্রিল 2001 সালে। সেখানে বিএসএফরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়বার হয় ওই বছরেই 2001 সালেই, যেটা হলো রৌমারী সীমান্তে বড়ইবাড়ি গ্রামে যেটা হয়, সেটা কিন্তু হয়েছিল বিডিআর বিএসএফ মধ্যে 18 এপ্রিল। তাহলে দেখা যাচ্ছে 15-16 এপ্রিল এবং একটা 18 এপ্রিল। পরবর্তীতে যেটা শেষ যুদ্ধ হয়েছিল, সেটার পরে এখন পর্যন্ত আর বিএসএফ বা বিডিআর এর সাথে সেই ধরনের বড় কোনো বর্ডারে যুদ্ধ হয় নাই। বা যুদ্ধ বলতে আমি যেটা বলছি, সম্মুখে দুইজনের মধ্যে যে গোলাগুলির করে যে একে অপরকে দখল করা নিয়ে যে একটা প্রবণতা ছিল, সেটা লাস্ট হয়েছিল আখাউড়া যুদ্ধ, যেটা 16 এপ্রিল 2005। তাহলে দেখুন, পাদুয়াতেও হয়েছিল এপ্রিলে, তারপর রৌমারীতেও হয়েছিল কুড়িগ্রামে, যেটা সেটাও এপ্রিলে, এবং আখাউড়া যুদ্ধ যেটা 2005 সালে হয়েছিল, সেটাও হয়েছিল 16 এপ্রিল। ওই সময় সরাইল উপজেলায় আখাউড়া সীমান্ত সরাইল উপজেলার 7 রাইফেল ব্যাটালিয়নের আওতাধীন ছিল, এবং ওই সময় ওই ব্যাটালিয়নের অধিনায়ক আমি ছিলাম। তো ওই সময় 16 এপ্রিল আখাউড়া উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্তের হীরাপুর গ্রামের সীমান্ত পিলার 2022-3 এসে নিকট, মানে দুই দেশের মধ্যে সীমান্ত যুদ্ধ ঘটে, এবং বিএসএফরা প্রায় 20-25 জন এবং অনেক শতাধিক সিভিলিয়ান সহকারে তারা এসে 400 গজ মতো ভেতরে ঢুকে হীরাপুর গ্রাম দখল করে নেয় প্রাথমিক পর্যায়ে। সেই সময় আমাদের ওখানে কোনো বিডিআর এর টহল বা কেউ কিছু ছিল না, এবং ওই সময় তারা দখল করে লুটপাট করে, যেটা যখন পরবর্তীতে আমি শোনার পরে, আমি ওখানে যাওয়ার পরে তাদের সাথে আমার সন্ধ্যার সময় সম্পূর্ণ সম্মুখ যুদ্ধ শুরু হয়। সেখানে তাদের একজন অফিসার এবং 2 জন সৈনিক মারা যায়, এবং আল্লাহর বিশেষ রহমতে আমাদের কোনো ক্যাজুয়ালিটি হয়নি। যে এটা অনেক বড় ঘটনা, ওটা আরেকদিন বলবো। এই যে 3টা যুদ্ধ হওয়াতে প্রতিবারই বিএসএফ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই একটা রাগ কিন্তু বিএসএফ এর প্রথম থেকেই বিডিআর এর প্রতি রয়েছে, এবং সেটা বিডিআর থেকে আস্তে আস্তে বাংলাদেশের প্রতিও যেটা গড়িয়ে গেছে। এটাই আগে বললাম, কারণ পরবর্তীর ঘটনাগুলো জানলে পারে তখন এটার সাথে একটু মিলানো যাবে, যে এটার একটা রাগ এই 25-26 তারিখে এটা ভারত কর্তৃক প্রয়োগ করা হয়েছে। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত। এখন আসি 24-25 তারিখের এই হত্যাযজ্ঞ বিডিআর যে ঘটনাটা হয়েছিল, সেটার একটু কথা বলে। আমি যেহেতু অনেকদিন ইন্টেলিজেন্সের বা গোয়েন্দা বিভাগে চাকরি করেছি, আর্মি সিকিউরিটি নেটে করেছি, ডিজিএফআই তে করেছি, মিলিটারি পুলিশে চাকরি। সাধারণত আর্মিতে একজন অফিসার মিলিটারি পুলিশ আর্মি সিকিউরিটি ইউনিট ডিজিএফআই 3টা জায়গায় চাকরি করে না, বাট আমার কেন জানি 3টা জায়গায় পোস্টিং হয়েছিল, এবং আমি 3 জায়গায় খুব সুনামের সাথেই চাকরি করেছি। তো আমার কাছে সবসময় একটা ইন্টেলিজেন্স, কোনো জিনিস ঘটলে এটা একটা ইন্টেলিজেন্স মনে হয়। এই যে বিডিআর সপ্তাহ যেটা 2009 সালে হয়েছিল, ওই সময় আমার খেয়াল না হলেও পরবর্তীতে আমার কাছে মনে হয়েছিল যে এই তারিখটা নির্ধারণের ক্ষেত্রেও একটা যেন কেমন জানে হয়েছিল। আমি আপনাদের দর্শক শ্রোতার জ্ঞাতার্থে বলছি। প্রথমে 25শে নভেম্বর একটা চিঠি বেরোয় 2008 সালে, যে এই বিডিআর সপ্তাহটা হবে 23 থেকে 27শে ফেব্রুয়ারি। কিন্তু এই তারিখটা ফেসি সরকারের শেখ হাসিনা তখন সময় দিতে পারবে না, এই পারবে না, অনেক কিছু করে এই ডেটটাকে তখন পরিবর্তন করা হয় 10ই ফেব্রুয়ারি 2009 সালে। তখন এটা বিডিআর সপ্তাহটা দিন নির্ধারণ হয়, অনুষ্ঠানের তারিখ যেটা, সেটা হয় 2রা মার্চ থেকে 6ই মার্চ পর্যন্ত, যেটা 10ই ফেব্রুয়ারিতে এই চিঠিটা বের হয়েছিল। এর পরেও কেন জানি শেখ হাসিনা সময় দিতে পারবে না। তাকে বলা হলো যে শেখ হাসিনার পরিবর্তে অন্য কাউকে প্রধান অতিথি করে নিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন তখন, উনি তখন অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন, ওনাকে উনি আসতে পারবেন না।
একটা টালবাহানা চলতেছিল যেন ওনারা কেউ আসবেন না এই অনুষ্ঠানে। আবার এই তারিখটা পরিবর্তন হয়, যেটা 14ই ফেব্রুয়ারি 2009 সালে আবার পরিবর্তন হয়ে এটা হয় 21শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি। তো ইতিমধ্যে কিন্তু 3বার চেঞ্জ হয়ে গেল ডেটটা। কিন্তু অত্যন্ত যেটা পয়েন্ট টু নোট, আবার 18ই ফেব্রুয়ারি 2009 সালে এই অনুষ্ঠানের সূচি আবার পরিবর্তন করা হয়। সেইটা পরিবর্তন করে ওই প্রথমে যেটা 23শে ফেব্রুয়ারি ছিল, 23শে ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি যেটা ছিল, সেই ডেটই আবার পুনর্নির্ধারণ করা হয়। এইখানে আমি ওই সময় আমার মাথায় এটার ভেতরে কোনো ইন্টেলিজেন্স আছে কিনা আমার মনে হয় নাই, কিন্তু পরবর্তীতে ঘটনা ঘটার পরে আমি যখন বিডিওর চাকরি থেকে বের করে দেওয়ার আগ পর্যন্ত যতদিন ওখানে ছিলাম, তো তখন আমার কাছে একটা মাথার মধ্যে ঘুরতেছিল যে এই অনুষ্ঠান সূচিটা কোনোবার এতবার পরিবর্তন হয় না, এইটা কেন পরিবর্তন করে আবার সেই একই ডেটে নিয়ে যাওয়া হলো। এখন যেন আমার কাছে মনে হয় এটার পিছনে যারা কাজ করতেছিল তাদের যে কোন ডেটটা হলে ভালো হবে সেই ডেটটাকেই নির্ধারণ করার জন্যই এই বারবার ডেটগুলো পরিবর্তন করে সেই প্রথমে যে ডেট তারিখটি ছিল সেই অনুষ্ঠানেই ও তারিখে ঘোষণা করা হয়। তো এটা আমি জাস্ট একটা ইন্টেলিজেন্স হিসাবে আমি দর্শক শ্রোতাকে জানালাম। এটার মধ্যে আদৌ কোনো এটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা আমি বলতে পারবো না, তবে আমার এতদিন চাকরির অভিজ্ঞতায় মনে হচ্ছে যেহেতু এটা বারবার পরিবর্তন হয়েছে, এটার মধ্যে কিছু একটা সম্পর্ক আছে বলে আমি মনে করি। জাস্ট এটা আমি সকলকে আমি জানালাম। এখন আমরা আসি 23 তারিখে, যদিও এটা অনুষ্ঠানের ঘোষণা শুরু 23 তারিখে অ্যাকচুয়ালি কর্নেল হক জানে যে কোনো বড় অনুষ্ঠান হলে তার আগের দিন অ্যাডমিন ডে বা অ্যাডমিনিস্ট্রেশন ডে থাকে, যেটাকে সম্পূর্ণ প্রিপারেশন করার জন্য সবাই কাজ করে। মেইনলি আমাদের প্যারেডটা হয় 24 তারিখে। 24 তারিখে যেখানে আমাদের ওই সময়ের ফেসিস সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই প্যারেড রিভিউ করেন। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, বিডিআর ইতিহাসে কোনো সময় বিডিআর প্যারেড সরাসরি বাংলাদেশ টেলিভিশন প্রচার করে নাই, কোনোদিন করে নাই। হঠাৎ করে 23 তারিখ বিকালবেলায় আমাকে জানানো হলো অপস ডাইরেক্টরেট বা অপারেশন পরিদপ্তর থেকে যে তোমার কমিউনিকেশন ইউনিটগুলিকে একটু নির্দেশনা দাও তারা যেন ওই কমিউনিকেশনটা ওই বাংলাদেশ টেলিভিশনকে ডেডিকেটেড লাইন দেওয়ার জন্য। তো আমি জিজ্ঞেস করলাম, আমি তো কোনো চিঠিপত্র পাই নাই, আমি এরকম লাইন দেবো তো ডিজির অনুমতি ছাড়া তো আমি দিতে পারবো না। তো ওই সময় কর্নেল আনিস ছিলেন হলো পরিচালক অপারেশন ডাইরেক্টরেটের, উনি ছিলেন ডিওটি। তো উনি আমাকে বললেন আমি বলছি তুমি দাও, পরে তুমি ডিজির সাথে কথা বলে নিও, কারণ বাংলাদেশ টেলিভিশনের গাড়ি অলরেডি গ্রাউন্ডে চলে আসছে, তুমি তোমার ওই সিগন্যাল সেক্টর কমান্ডারকে তুমি শুধু একটু জানিয়ে দাও যে চিঠিটা তুমি পরে দিচ্ছ, এখন তুমি শুধু বলো যে তাদেরকে প্রয়োজনীয় যোগাযোগটা দেওয়ার জন্য। তো যেহেতু ডিওটি একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, উনি বলাতে আমি আবার সিগন্যাল সেক্টর কমান্ডার কর্নেল তাসনিমকে বললাম, উনি আবার ওই কমিউনিকেশনটা করা হলো এবং 24 তারিখের পুরা প্যারেডটাই প্রথম থেকে শেষ পর্যন্ত টেলিভিশনে প্রচার করা হয়। কিন্তু পরবর্তীতে কিন্তু এই ফেসিস সরকার শেখ হাসিনা আরো কয়েকবার রিভিউ করেছেন প্যারেড, কিন্তু বাংলাদেশ টেলিভিশনে এটা প্রচার করা হয়নি। কেন ওই দিনকে বিশেষভাবে ওই প্যারেডটা প্রচার করা হলো, এটাও কিন্তু আমার গোয়েন্দা বিভাগে চাকরি করার জন্য আমার পরবর্তীতে এটা সবসময় আমাকে মনের মধ্যে খুঁচা দেয়, কেন এটা সরাসরি প্রচার করা হলো, এটা কি কারণে। এটা আমার যতদূর মনে হয় তারা যেহেতু এটা সম্পর্কে জানতো, কোনো ঘটনা যদি আগে ঘটে যায় যাতে করে এটা একটা শক ইফেক্ট হিসাবে টেলিভিশনে কাজ করলে অন্যরা যেন সাহস না পায়, এই ধরনের এটা করার জন্য হতে পারে। আমি এখন যেটা মনে করি যে এখন একটা ম্যাচুরিটি আসছে, এই ম্যাচুরিটির চিন্তাতেই আমি এটা বলছি। তো 24 তারিখে যথারীতি প্যারেড হলো। ওই প্যারেডে যেহেতু আমি হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছিলাম প্যারেডে, ওই প্যারেডে আমাকেও
ওই সময়ের বাংলাদেশ রাইফেলস পদক, বর্তমানে বিজিবিএম মেডেল আমাকে পরায় দেওয়া হয়। ওই আখাউড়ার সাহসিকপূর্ণত কাজের জন্য আমাকে ওই দিনকে বিডিআর এর হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডটা পড়ানো হয়। ওই প্যারেড শেষে উনি আমাদের অফিসারের সাথে, আমাদের অফিসার্স কনফারেন্স রুমে অফিসারদের সাথে কথা বলেন। ওখানে ডিজি এবং ওনাকে ক্রেস্ট হস্তান্তর করেন। পরে উনি ওখান থেকে বিদায় দিয়ে চলে যান। দুপুরবেলায় ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের উপস্থিতিতে দরবার হলে প্রীতিভোজ হয় দুপুরবেলায়। প্রীতিভোজ হওয়ার পরে ওখান থেকে সবাই সবার মতো চলে যান। সন্ধ্যাতে ছিল যেটা 26 তারিখে যে নৈশভোজ হওয়ার কথা ছিল, টাট্টু শো ফাইনাল হওয়ার পরে সেই টাট্টু শো এর 24 তারিখ রাতে ফাইনাল রিহার্সেল ছিল, যেটা সন্ধ্যা 7টায় সম্ভবত শুরু হয়েছিল। এই টাট্টু শোতে যেহেতু আমাদের অফিসারদের বা সৈনিকদের আত্মীয় স্বজনরা বা ও ফাইনাল ডেতে আসতে পারবে না, সেই কারণে এই ড্রেস রিহার্সেলের ফাইনাল ডেতে সকলকে আমন্ত্রণ করা হয়েছিল। আমারও অনেক আত্মীয় স্বজন এসেছিল ওই অনুষ্ঠান দেখার জন্য। এবং ওই সময় আমি ওই দিনকে তাদের অনেককে রিকোয়েস্ট করেছিলাম আমার বাসায় থেকে যেতে, তো কেউ থেকে যায় নাই। আল্লাহ তাআলার বিশেষ রহমত, থেকে গেলে তার পরের দিনই সকালবেলায় এই ঘটনা ঘটেছিল। তো ওই টাট্টু শোটা অনেক রাত পর্যন্ত হয়েছিল। রাত পর্যন্ত হওয়ার পরে বাসায় যেতে যেতে আমার দেরি হয়। তো 25 তারিখে অ্যাজ পার প্রিভিয়াস লেটারে দরবার অনুষ্ঠান হওয়ার কথা ছিল সকাল 8টায়, এটাই আমি জানতাম। কিন্তু এটা যে পরবর্তীতে সকাল 9টায় হবে, এই সংবাদটা আমার ক্লার্করা আমাকে দিতে পারে নাই। যেহেতু আমি গ্রাউন্ডে ছিলাম, আমাকে তারা বাসায় রিং করে যখন জানছে আমি বাসায় নাই, তো সেটা তারা ক্লার্করা, ডিউটি ক্লার্ক আমাকে এটা জানাতে পারে নাই। তো পরবর্তীতে সকালবেলায় যেহেতু আমার নির্দেশনা ছিল যে 7:30টার মধ্যেই গাড়িটা বাসায় এসে আমাকে নিয়ে যাবে, তো আমি যথারীতি আমার ড্রাইভার বাড়ি এবং আমার যে রানার ছিল মুকুল, ওরা আমাকে আসে। এসে আমি ইউনিফর্ম পরে যখন রেডি হয়ে গাড়িতে উঠতে যাব, তখন ওরা বলছে স্যার আমি বললাম সরাসরি দরবার হলে চলো। তো বললো স্যার দরবার তো পিছাই গেছে, দরবার তো সকাল 9টায় হবে। তো আমি বললাম 9টায় হবে কই, আমাকে তো তোমরা কেউ জানাও নাই। তো বললো স্যার আপনাকে ওই কাল রাত্রে খোঁজ করেছিল, পায় নাই, জন্য জানাই। তাহলে ঠিক আছে, যখন রেডি হয়ে গেছে গাড়িতে উঠছে, তাহলে অফিসে চলে যাবে। তো আমি অফিসে চলে গেলাম। তো অফিসে যে আমি হেড ক্লার্ককে বললাম, হেড ক্লার্ক বললো স্যার আপনাকে চেষ্টা করেছিলাম কিন্তু পাই নাই, এই জন্য ভাবলাম সকালে আপনি তো আসবেনই, এই জন্য আর আপনাকে জানাই। তো আমি অফিসে বসে আছি, ওই সময় এক্সচেঞ্জ থেকে জানালো যে স্যার কিয়মজি আপনার সাথে কথা বলবেন। তো কিয়মজি ছিলেন ওই সময় বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। তো ওনাকে থ্রু করলো, আমি ওনাকে কথা বলে সালাম দিলাম। উনি বললেন যে জামান কেমন আছো, জিজ্ঞেস করে বললো যে তুমি কি দেখেছো যে নয়া দিগন্তে তোমার একটা ছবি বেরোয়েছে, গতকালের পদক পাওয়ার একটা ছবি, খুব সুন্দর আসছে, তুমি কি দেখেছো? আমি না স্যার আমি দেখি নাই। তো আপনি যখন বললেন স্যার আমি পত্রিকাটা এনে দেখবো, দিয়ে উনি আমাকে কংগ্রাচুলেশন জানিয়ে টেলিফোন রেখে দিলেন। আপনাদের ইতিমধ্যে আমি আগে বলেছি যে আমার পরিচালক ছিল আমারই কোর্সমেট কর্নেল মশিউর রহমান। তো আমি ওকে ইন্টারকমে বললাম যে দোস্ত তুই যখন দরবারে যাবি তখন আমাকে নিয়ে যাস। ও বললো ঠিক আছে। তো কিছুক্ষণ পরেই দেখলাম ও আমার অফিসে চলে আসছে। এসে আমরা যেহেতু দুইজনই অফিসার ওখানে মাত্র, তো ও এসে বললো দোস্ত চল যাই, এটা আগে আগে যাই, ওখানে একটু গল্প টল্প করি। তা আমিও ওর কথা বলে ওর গাড়িতেই, আমার গাড়ি আর নিলাম না নিয়ে ওর গাড়িতে আমরা দুই দোস্ত মিলে দরবার হলে চলে গেলাম। দরবার হলে যাওয়ার পরে আমরা যথারীতি ওখানে দরবারে সবার সাথে দেখা করলাম। আর ওইখানে ওই যে আমি আখাউড়ার যে ঘটনাটা বললাম, আখাউড়ার ঘটনার যারা এমনি ডিজিজ পদক পাবে, তারা কিছু অনুদানও পাবে, তারাও সবাই আসছে। তাদের সাথে যে তারা এক জায়গায় বসছে, যারা পদক নিবে তারা এক জায়গায় বসছে। ওখানে যে আমি তাদের সাথে আলাপ করে সবার সাথে কথাবার্তা বলছিলাম। হঠাৎ 9টা বাজার 5 কি 7 মিনিট আগে দেখলাম যে আমাদের এজি হঠাৎ প্যারেড সাবধান করে
প্যারেড হস্তান্তর করলেন ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মুজিবকে। এখানে একটা কথা বলে রাখি, যদিও 9টার সময় দরবার শুরু হয়েছে, ডিজি 5 মিনিট আগে তার অফিস থেকে বের হয়ে দরবারের উদ্দেশ্যে আসছেন, যেটা আগে জানি নাই, পরবর্তীতে জানছি যে কোনোবারই আমাদের যে পিডিআর পিলখানাতে 2টা কোয়ার্টার গার্ড আছে বড়, একটা হলো একদম ডিজির অফিসের সাথেই 50 গজের মধ্যে, আর একটা হলো একটু দূরে ওই হাসপাতাল দিকে যেতে সিগন্যাল সেক্টর এবং 36 রাইফেল ব্যাটালিয়নের ঢুকার আগেই দ্বিতীয় কোয়ার্টার গার্ড। এই 2টা কোয়ার্টার গার্ডে কেন জানি হেডকোয়ার্টার থেকে নির্দেশনা দিয়েছিল এবার ডিএডির পরিবর্তে 2 জন অফিসারকে ডিউটি অফিসার হিসেবে ওই কোয়ার্টার গার্ডে রাখা হয়েছিল। একটাতে ছিল মেজর সালাম, আর একটাতে ছিল মেজর রিয়াজ ইএমই করে, আর মেজর সালাম ছিল কমান্ডো। এরা 2 জন অফিসারই ওই কোয়ার্টার গার্ডের দায়িত্বে ছিলেন। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করা সবার উচিত, যেটা রিয়াজ পরে, মেজর সালাম শহীদ হয়ে গেছে কিন্তু মেজর রিয়াজ এখনো বেঁচে আছেন, আর্মিতে এখনো চাকরি করছেন। তো মেজর রিয়াজের পরবর্তীতে তার কমেন্টসে তার ইয়ে নিয়ে যেটা জানা গেছে যে তাকে 8টা থেকে 8:15টার মধ্যেই তাকে কিন্তু ওখানে তাকে ধরে বেঁধে তাকে খাটের তলায় নিয়ে নিয়েছে। তার মানে ডিজির অফিস থেকে 50 থেকে 70 গজের মধ্যে যে কোয়ার্টার গার্ড, এই কোয়ার্টার গার্ড কিন্তু ক্যাপচার্ড বাই দি রিবেল গ্রুপ এই 8টা থেকে 8:15টার মধ্যেই কিন্তু বা 8:30টার মধ্যেই হয়ে গেছে। এই ঘটনাটা কিন্তু এই সামান্যটুকু দূরত্বের মধ্যে কিন্তু ডিজির কানেও যায় নাই, আরএসইউ যারা ছিল তারাও কাউকে জানায় নাই, বা যারা দেখেছে তারাও কিন্তু এই ঘটনাটি কাউকে বলে নাই। যদি বলতো তাহলে পারে ঘটনাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেত, কারণ ডিজি তাহলে পারে দরবার হলে যেতেন না, দরবার হলে না গেলে এই ধরনের ঘটনাও ঘটতো না। কিন্তু এত গোপনে করা হয়েছিল যে এই সংবাদটি কোনোভাবেই লিক আউট হয় নাই। সেই কারণে ডিজির এত কাছের মানে দেখা যাওয়া, ডিজির অফিস থেকে বেরোলে কোয়ার্টার গার্ডটা দেখা যায়, সেই কোয়ার্টার গার্ডের থেকেও সংবাদটা ওনার কাছে বা ওনার কোনো মাধ্যমে এটা আসে নাই, বা আমরাও এটা জানি নাই। তো যথারীতি ডিজি আসলেন, ডিজি আসার পরে আমাদের ডিডিজি ছিলেন জেনারেল বারি, ওনাকে রিসিভ করে আমাদের দরবার হলে ঠিক 9টার সময় উনি প্রবেশ করলেন, এবং কর্নেল মুজিব ঢাকা সেক্টর কমান্ডার ছিলেন, উনি হলো ওনাকে প্যারেড হস্তান্তর করলেন। যথারীতি স্টেজের উপরে বসেন ডিডিজি বসে দরবারের কার্যক্রম শুরু হলো। তো দরবার শুরু হওয়ার সাথে সাথেই আপনার উনি প্রথমেই বললেন যে গত দিনের প্যারেডটা খুব ভালো হয়েছে, প্রধানমন্ত্রী এটা খুব সুনাম করেছেন। তো সবাই সৈনিকদেরকে এই ব্যাপারে উনি ধন্যবাদ দিলেন যে কষ্ট করার জন্য, বিশেষ করে ঢাকা সেক্টর কমান্ডারকে, যেহেতু ঢাকা সেক্টর কমান্ডার ওইটার প্যারেড কমান্ডার ছিলেন। সবাইকে উনি ধন্যবাদ জানালেন। এইটা জানানোর পরেই উনি নিজে থেকেই বললেন যে অপারেশন ডাল ভাত সম্পর্কে আমাদের সৈনিকদের মধ্যে কিছু নেতিবাচক ধারণা জন্মেছে। তো উনি বলার চেষ্টা করলেন যে আমরা প্রায় 400 কোটি টাকার এই ডাল ভাতে সরকারের কাছ থেকে লোন নিয়ে আমরা এই ব্যবসাটা পরিচালনা করেছি। ইতিমধ্যে আমরা প্রায় অনেক টাকাই পরিশোধ করে দিয়েছি সরকারকে, অল্প কিছু বাকি আছে, যেটা আমাদের মালামাল আছে, সেই মালামালগুলো বিক্রি হলে আমরা পরিশোধ করে দেবো। এবং এটাও বললেন যে তোমরা যারা এই কাজের সাথে সরাসরি জড়িত ছিল তারা তোমরা সম্পূর্ণ ডিএ পেয়েছো, এবং যারা অফিসে কাজ করার জন্য ওই কাজের সাথে জড়িত হতে পারে নাই তাদেরও আমরা 10 দিনের করে ডিএ দিয়েছি। এটা সত্য, অফিসার সৈনিক সবাই যারা অফিসের কাজে ওই কাজ করতে পারে নাই তাদেরকেও 10 দিনের করে ডিএ দেওয়া হচ্ছে। এবং উনি সবশেষে বললেন যে তোমরা এটা নিয়ে কোনো চিন্তা করো না, এখান থেকে যত টাকায় প্রফিট হবে এই কোনো টাকায় কোনো ফান্ডে যাবে না, এটা সম্পূর্ণ ওই সময়ের বিডিআর এর ওয়েলফেয়ার ট্রাস্টে জমা হবে, ওখান থেকে সেটা সম্পূর্ণ বিডিআর এর বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে, বড় বড় চিকিৎসা করার ক্ষেত্রে এইগুলো সমস্ত ব্যবহার করা হবে, এইটুকু বিশ্বাস তোমরা আমার উপর রেখো। এই কথা বলা শেষ হওয়ার পরপরই যেটা
আহ, দেখা গেল যে আপনারা যদি দরবার হলে কেউ কোনো সময় কোনো দাওয়াত খেয়ে থাকেন, যেখান থেকে খানসামারা খাবার টাবার বের করে, ওখান থেকে দুইজন সৈনিক হঠাৎ বেরোয় এসে স্টেজের দিকে উঠলো। প্রথম জন তারা কিন্তু সে কিন্তু দাঁড়ালো না, সে দৌড়ায় ওই পাশ দিয়ে বের হয়ে আরেকটা গ্লাস ভেঙে সে দরবার হল থেকে বের হয়ে গেল। দ্বিতীয় জন যে ছিল তার নাম সিপাহী মঈন, সে এসে ডিজির পিছনে দাঁড়ালো, কিন্তু সে কোনো ওই সময় কোনো ফায়ার আমিও করতে দেখিনি বা সে ফায়ারও করে নাই। কিন্তু ডিজির পিছনে দাঁড়ানোর পরপরই সে তার কি হলো, সে ওখানে দাঁড়ায় থাকার পরপরই যে যখন এরকম একটা ঘটনা ঘটতেছে, তখন ডিজির কাছাকাছি যে সমস্ত অফিসার গুলো ছিল, ওইদিকে জেসিওরা এক সাইডে ছিল, এইদিকে ডান দিকে ছিল অফিসার যারা সামনের দিকে ছিল, তারা দৌড়াই স্টেজে উঠে ওকে ডিজির পিছন থেকে নিয়ে সরাই ফেলে এবং ডিজিকে ওই চেয়ার থেকে তুলে আরেক পাশে নিয়ে যায়। কিন্তু ইতিমধ্যে ওই ছেলেটা সত্যিকারেই অজ্ঞান হয়ে গেছে কিনা বলতে পারবো না, সে হি প্রিটেন্ডেড টু সেন্সলেস এবং সে মাটিতে পড়ে যায়। তো সে যখন মাটিতে পড়ে যায়, ওই সময় অফিসাররা তার বুটলেস খুলে তাকে হাত বেঁধে ওখানে শুয়াই রাখে। তো ইতিমধ্যে দেখলাম একটা কেওয়াস কনফিউশন চলতেছে। আমি কোনো ফায়ারের শব্দ শুনি নাই, তবে অনেক অফিসার বলতেছে হঠাৎ একটা ফায়ারের শব্দ শোনার পরে এই যে প্রায় 2500-র উপরে, এটা পরে অ্যাকচুয়াল ফিগারটা পাওয়া গেছে, আগে তো ভাবছিলাম হয়তো আরো বেশি আছে, পরে যখন ক্যালকুলেশন করে কোর্ট অফ ইনকোয়ারিতে বেরিয়েছে অ্যারাউন্ড 2475 না কতজন টোটাল সৈনিক ওখানে দরবারে উপস্থিত ছিল। এরা হঠাৎ করে কি হলো, কোন সিগনালে তারা উঠে গেল, উইদিন এ ফ্র্যাকশন অফ ফিউ সেকেন্ড সবাই যে যেমন পারলো, যে দিক দিয়ে পারলো, সবাই দরবার থেকে বের হয়ে গেল। এবং এই যে দরবার থেকে যে বের হয়ে গেল, এই দরবার থেকে বের হওয়ার সময় শুধুমাত্র সৈনিকরা যায় নাই, কিছু ডিএডি পালিয়ে গেছে, কিছু জেসিও পালিয়ে গেছে, ইভেন কিছু আমাদের ইয়াং অফিসাররাও ওই দরবার হল থেকে ওই সময় দৌড়ে চলে গেছে। এবং শুধু চলে যায় নাই অফিসাররা, তারা বিডিআরের প্রাচীর টপকিয়ে ওই পারেও চলে গেছে অনেকে। তারা কেন গিয়েছে, কি কারণে গেছে আমি জানি না, বাট তারা একটা ভয়ে হোক বা কোনো কিছুই হোক, তারা একবারেই পালিয়ে চলে গেছে। সবাই না, কিছু কয়েকজন। তো এই ঘটনা হওয়ার মধ্যেই সব উঠে চলে গেল। তখন আমি আস্তে করে উঠে আমি ওই স্টেজে উঠলাম। তো স্টেজে উঠে আমি দেখলাম যে ওই সময় ডিজি মোবাইলে কথা বলছেন। উনি সম্ভবত বলছেন যে কার সাথে কথা বলছেন আমি জানি না, যেহেতু আমি একটু কথা বলার মধ্যে ঢুকেছি, আমি জানতে পারি নাই উনি কার সাথে কথা বলছেন। তো উনি বলতেছেন যে 44 রাইফেল ব্যাটালিয়নের হয়তো কিছু সৈনিক বিদ্রোহ করেছে, তো আপনারা আর্মি পাঠান তাড়াতাড়ি রেস্কিউ করার জন্য। এটা বলেই উনি টেলিফোন রেখে দিয়েছেন। তারপর পরেই উনি আমাদের কেন্দ্রীয় যে এসএম ছিল, সুবেদার মেজর, তাকে উনি নুরুল ইসলাম সাহেব, ওনাকে বললো যে আপনি তো আমাকে কোনোদিন বলেন নাই যে সৈনিকের মধ্যে এত কমোশন আছে, তাদের এত ক্ষোভ আছে, এই ক্ষোভ কথা তো আপনি আমাকে কোনোদিন বলেন নাই, তো এটা কেন ঘটলো? তো উনিও কাচুমচু করে কোনো তেমন সদুত্তর দিতে পারলেন না। এই সময় সম্ভবত ডিডিজি ব্রিগেডিয়ার বাড়ি বলল যে স্যার গাড়ি সামনে আছে, পড়ছে, আপনি উঠে অফিসে চলে যান। তো উনি একটু রাগ করে বললেন যে হোয়াই শুড আই গো। তো ওখানে সেক্টর কমান্ডার নিচে দাঁড়ানো ছিলেন, উনি সেক্টর কমান্ডারের উদ্দেশ্যে বললেন যে অল শুড রাশ টু দি ইউনিট, ট্রাই টু মোটিভেট ইউর পিপল অ্যান্ড কল দেম ব্যাক এগেইন ফর দি দরবার। একটু অর্ডার, একটা নির্দেশ দেওয়ার মতোই উনি সেক্টর কমান্ডারকে বললেন। তো সেক্টর কমান্ডার এই নির্দেশ পাওয়ার পরে উনি ওনার ব্যাটালিয়ন কমান্ডার বা অধিনায়কদের নিয়ে উনি দরবার হল ত্যাগ করলেন। উনি আর কোনো প্রশ্ন বা কিছু করেন নাই, উনি চলে গেলেন। কিন্তু এই যে সেক্টর কমান্ডার এবং বিডিআর এর ওই সময় যে ব্যাটালিয়ন গুলো ছিল, ব্যাটালিয়ন কমান্ডাররা যে চলে গেলেন, আর কেউ কিন্তু ওনারা, আমরা দরবার হলে থাকা পর্যন্ত ওনারা কেউ আর
ফিরে আসেন নাই। ওনারা ওই যে যেখানে গিয়েছিলেন সেখান থেকেই তাদের শহীদ হয়েছেন, সবাই না, যারা শহীদ হয়েছেন ওখানেই শহীদ হয়েছেন। তো এটা আর ওনারা আর ফেরত আসেন নাই। ইতিমধ্যে আমরা স্টেজের মধ্যেই ছিলাম, ডিজি ওখানে দাঁড়ানো ছিলেন। হঠাৎ দেখলাম যে যদি আমরা দরবার হল থেকে সরাসরি সামনের দিকে তাকাই, ডান দিকে যেটা মাঠ ছিল ওই মাঠ থেকে একটা গুলির শব্দ আসতেছে, বাট গুলিগুলো তখন দরবার হলের ভেতরে প্রবেশ করছিল না। তো আমরা কয়েকজন মিলে দৌড়ায় আমরা ওই গ্লাসের পাশে গ্লাসগুলোকে খুললাম যখন, তখন শব্দগুলো যেটা পাচ্ছিলাম সেটা মনে হলো যে এটা অ্যাকচুয়াল অ্যামুনিশন না, এটা আমাদের যে ট্রেনিং যে অ্যামুনিশন আমরা ব্যবহার করি, ব্ল্যাঙ্ক অ্যামুনিশন, সেই পটাশ পটাশ শব্দ হচ্ছে। তো এইটা আমরা দেখার পরে মনে হলো যেহেতু এটা অ্যাকচুয়াল অ্যামুনিশন না, আমি ছিলাম ওখানে, সিএমই কর্নেল আজমজাদ ছিল, কর্নেল গুলজার ছিল, কর্নেল এনশাদ স্যার ছিল, আমরা সম্ভবত ওই 4 জন মিলে ওই জানলাগুলো খুলে ওদেরকে বললাম যে এই তোমরা কেউ ফায়ার করো না, তোমরা চলে যাও। বাট ওরা সবাই মুখের মধ্যে রুমাল বাঁধা, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, আর সিকিউরিটি পজিশনে টুস টুস করে ফায়ার করছে। কিন্তু ফায়ার কিন্তু আসছে না, যেহেতু ব্ল্যাঙ্ক অ্যামুনিশনে ফায়ার করছে, এগুলো তো কোনো ভেতরে আসছে না। এর মধ্যেই দেখলাম যে একটা সাদা পিকআপে করে রাইফেলস কলেজের সামনে এসে দাঁড়ালো। ওখান থেকে কিছু সৈনিক দৌড়ায় এসে আমাদের সামনে দেখতে পাচ্ছি যে ওদেরকে লাইভ অ্যামুনিশন সব ওদের হাতে দিল। তার মানে হয়তো তখন তারা লুট করে নিয়ে এসে ওদেরকে ওই লাইভ অ্যামুনিশনটা ওদেরকে হস্তান্তর। আমাদের সামনেই লোড করলো। লোড করার পরে ওরা যখন ফায়ার করা শুরু করলো, তখন ফায়ার গুলো একেবারে গ্লাস ভেঙে ভেতরে ঢোকা শুরু করলো। তো এইটা যখন ভেতরে ঢোকা শুরু করলো, তখন আমরা, গ্লাসগুলো ছিল কিছুটা ওয়ালের উপর থেকে, আমরা ওয়ালের নিচে হামাগুড়ি দিয়ে বসে গেলাম, আর গুলিগুলো আমাদের উপর দিয়ে ওই পারে চলে যাচ্ছিল। যেহেতু দরবার হলে তো খালি কেউ নাই, আর ইতিমধ্যে যারা স্টেজের উপরে ছিল ওরা ভেতরে গ্রিন রুমের ওই যে পিছনে যে স্টেজ ছিল সেই স্টেজের পরে গিয়ে দেখছি 2টা উইং এ ভাগাভাগি করে ওরা আলাদা হয়ে গেছে। তো আলাদা হয়ে যাওয়ার পরে আমরা ওইখানে বসে থেকে আমরা অনেকেই ছিলাম ওখানে। তো কর্নেল আজম স্যার বললো, জামান এখানে আর থাকা যাবে না, চলো আমরা ওই পিলারের আড়াল নেই। তো আমরা পিলারের আড়ালে যে দেখলাম ওখানে কর্নেল এনশাদ স্যারও আছেন। তো এনশাদ স্যার আবার বললো যে চলো আমরা এখানে থাকি না, আমরাও স্টেজে উঠে যাই। তো আমরা হামাগুড়ি দিয়ে আমরা ওই স্টেজে উঠলাম। স্টেজে উঠে কে যেন বললো সবাই ভেতরে চলে যান। তো সবাই ভেতরে চলে গেল। তো আমি যখন দেখলাম যে ওইখানে সিপাহী মঈন ওখানে শুয়ে আছে, তো আমি তখন ওই ডিউটি কর্নেল আনিসকে বললাম যে স্যার এ কি হবে, এরও গায়ে তো গুলি লাগবে। তখন বললেন, উনি আবার ভেতরে ঢুকতে যেয়ে পর্দা থেকে আবার বেরোয় আসেন, বেশি বলে তুমি ধরো। আমি ধরলাম পা, আর উনি বোধহয় হাত ধরলেন, ধরে ওকে নিয়ে আমরা ওই ভেতরে ঢুকে গেলাম। ওই পর্দার ভেতরে, পর্দা খুব ভ্যালভেটের মোটা পর্দা ছিল, ওর ভেতরে ঢুকে গেলাম। তো আমরা ভেতরে ঢুকে দেখলাম যে 2 উইংসেই অফিসাররা শেল্টার নিয়েছে, আর কারা যেন ওই যে লাইট গুলো উপরে জ্বলছিল, লাইট গুলো ওই যে পিছনে স্টেজে যে বাঁশের কুঞ্চি ছিল, ওই কুঞ্চি দিয়ে সাজানো ছিল, ওই কুঞ্চি গুলো বের করে ওই লাইট গুলো ভাঙছে ওই ভেতরে অন্ধকার করার জন্য। তো আমি তো আর জানি না কে কোন দিকে আছে, তো আমি লেফট উইংসে চলে গেলাম। তো লেফট উইংসে যেয়ে দেখলাম যে ওখানে ডিজি সহকারে ডিজি, ডিডিজি সহ প্রায় 12-13 জন অফিসার ওখানে আছেন, আরো ক্যাপ্টেন মাজার, কর্নেল জাহিদ, কর্নেল এমদাদ, অনেকে আছেন। আবার ওদিক থেকে দৌড়ায় কর্নেল মশিউরও আসলো, সবাই মিলে এই দিকে আছে। তো ওইখানে থাকতে থাকতে হঠাৎ দেখলাম যে ওই আরপিজিসিও খুব ওয়াকি টকিতে আস্তে করে কানে কানে কি যেন শুনছে। তো আমি একটু রাগ করে বললাম, এত আস্তে শুনছেন কেন, একটু জোরে দেন না। তো উনি আমার কথা শুনে ওটা জোরে দিলেন। তো জোরে দেওয়ার পরে আমি যেহেতু একটু বকা দিয়ে বলেছি, তো সবাই ওই দিকে একটু নজর করছে। তখনই ওই ওয়াকি টকিতে শোনা যাচ্ছে যে বলতেছে যে স্যার বিডিআররা অলরেডি অফিসার্স ম্যাচ দখল করে ওখানে যে গাড়িগুলো ছিল ওগুলো পুড়াই দিচ্ছে, মেন গেট দখল নিয়েছে, কোর্ট ভেঙে অস্ত্র বের করছে, ওখানে যেসব অ্যামুনিশন ছিল ওগুলো সব নিয়ে বের করে গেছে। এইগুলো ওই ওয়াকি টকিতে আরপিজিসি কে জানাচ্ছে। তো এইটা ওখানে ডিজি সহকারে আমরা সবাই যখন ওখানে ছিলাম, সবাই শুনলো ওর কথা। এর মধ্যেই সবাই বললে চুপ চুপ চুপ, প্রধানমন্ত্রীর সাথে ডিজি কথা বলতেছেন।
এখন আমি ঠিক বলতে পারবো না যে ডিজি রিং করেছেন না প্রধানমন্ত্রী রিং করে এসছেন, আমি জানি না। আর যেহেতু আমি শুনলাম ডিজির সাথে, তো আমিও পাশে যেহেতু দাঁড়ানো ছিলাম, তো উনি বললেন যে ম্যাডাম হয়তো 44 রাইফেল ব্যাটালিয়নের সম্ভবত কিছু সৈনিক বিদ্রোহ করেছে হয়তো আপনার সরকারের ইমেজ নষ্ট করার জন্য। তো আমরা তো সবাই এক জায়গায় লুকায় আছি, ওরা এখনো দরবার হলে ঢুকে নাই, বাট ফায়ার করতেছে তারা। তো ওই দিক থেকে বোধহয় সম্ভবত বলেছে আর্মি মুভ করেছে, আপনারা তো অপেক্ষা করেন, আর্মি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ওনারা ওই পাশে আর এই পাশের কথা সব তো, ওই পাশের কথা তো আমরা শুনতে পারি নাই, বাট এই পাশের কথাগুলো যেটুকু বুঝলাম তাতে মনে হলো যে কিছুক্ষণের মধ্যে আর্মি চলে যাবে। এর মধ্যেই ওই সময় ডিএমও ছিলেন ব্রিগেডিয়ার জিয়া, উনি আমাকে রিং করলেন। ব্রিগেডিয়ার জিয়া আমাকে রিং করে বললো যে আমার কি অবস্থা ভেতরের। আমি ওনাকে সংক্ষেপে বললাম স্যার খুবই খারাপ অবস্থা, শুনলাম যে সেনাবাহিনী বলে মুভ করেছে, তো কখন আসবে? তো বলে 2টা ব্যাটালিয়ন মুভ করেছে, তোমরা একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। তো ওখানে ডিউটি ছিল কর্নেল আনিস, সে আবার আমাকে বললো যে জামান কার সাথে কথা বলছো? আমি বললাম স্যার ডিওমোর সাথে। বলে আমাকে দাও। আমি আবার ওনাকে দিলাম। তো উনি আবার ডিওমো কর্নেল জিয়ার সাথে কথা বললেন। কথা বলার পরে কি কথা বলেছেন আমি অত খেয়াল করি নাই, কারণ ওই সময় ওই আমি অন্য কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। কারণ ওই লেফট উইংস এর যেখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যে ওখানে দরজাটা দেখলাম, খুবই হালকা দরজা এবং ফাঁকা ফাঁকা আছে, ওখান থেকে আলো ভেতরে ঢুকছে, কারা বসে আছে দেখা যাচ্ছে। তো আমি ওখানে যে সাউন্ড বক্স গুলো ছিল, ওই সাউন্ড বক্স গুলো নিয়ে আমি আর ডিডিজি ধরে ওই দরজাটা ঢাকার জন্য একটু চেষ্টা করতেছিলাম। এর মধ্যে কিন্তু আমি দেখতেছিলাম যে ওই মাইকে করে ওই সেন্ট্রাল এসএম, ডিউটিও, আরো 2জন অফিসার ওই বারবার ব্রিগেডিয়ারকে বলতেছিল যে তোমরা ফায়ার বন্ধ করো, তোমাদের দাবি দেওয়া সব মেনে নেওয়া হবে, তোমরা ফেরত যাও, তোমাদের কোনো অসুবিধা নাই, তোমাদের দাবি দেওয়া সব মেনে নেওয়া হবে। কিন্তু ওরা এই কথাগুলো কোনো ক্রমেই শুনতেছিল না। এদিকেই তাকাতে দেখলাম যে ডিজির যে এডিসি আছে ক্যাপ্টেন মাজার, যে শহীদ হয়েছে, আল্লাহ তাকে নসিব করুক, সে কাঁদতেছে আমার পাশেই দাঁড়ানো। ওর কান্না দেখে আমি বললাম এই কাঁদছো কেন? বললো যে স্যার ম্যাডামকে অ্যাটাক করছে। ম্যাডাম অ্যাটাক করছে, তো ম্যাডামের হাউস গার্ড কোথায়? তো বললো যে হাউস গার্ড তো পালাই গেছে। তো আমি বললাম কি হচ্ছে? তো বললো স্যার ওই ম্যাডাম ঘরে আছে, তো ওই দরজা ধাক্কাচ্ছে। তো আমি আবার, ডিজি কিন্তু শুনতেছেন বা ডিজি কোনো কথা বলছেন না। তো আমি বললাম যে তাহলে বলো যে হলো ম্যাডামকে বলো যে দরজা ভালো করে লক করে বাথরুমের মধ্যে লক করে থাকে। তো ওই সময় ডিজি ইন্টারফেয়ার করে মাদারকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তো ও সংক্ষেপে বললো, উনিও মোবাইলটা নিয়ে ম্যাডামের সাথে কথা বললেন না, কথা না বলে বললেন যে বলো যে দরজা ভালো করে লক করে থাকার জন্য, এইটুকু বলে কিন্তু উনি কথা বললেন না ম্যাডামের সাথে। ওই সময় উনি আর কথা বলেন। পরবর্তীতে আর ম্যাডামের সাথে ওনার কোনো ওনার শহীদ হওয়ার আগ পর্যন্ত আর কোনো কথা হয় নাই, যেহেতু আমি পর্যন্ত আমি ছিলাম। পরবর্তীতে হলো আমরা ওখানেই আছি, এর মধ্যে হঠাৎ দেখলাম যে সেন্ট্রাল এসএম চলে যাচ্ছে। তো আমি এবার বললাম যে স্যার সেন্ট্রাল এসএম তো চলে যাচ্ছে স্যার। তো কর্নেল আনিস বললেন যে উনি যাক, উনি গিয়ে যদি বিডিআরদেরকে থামাতে পারেন এটা ভালো হবে। পরবর্তীতে উনি চলে গেলেন, দরজা ওই পর্দা ফাঁক করে উনি চলে গেলেন। কি হয়েছে আর আমরা জানি না, পরে শুনেছি উনি শহীদ হয়েছে। এর মধ্যে আমরা ওখানে আছি, ওখানে কথাবার্তা হচ্ছে, সবাই ভয়ের মধ্যে আছে কি হবে কি হবে। তখন কিন্তু ওরা দরবার হলে ঢুকে গেছে। এর আগ পর্যন্ত কিন্তু তারা দরবার হলে ঢুকে ফায়ার করে নাই। দরবার হলে ঢুকে এখন স্টেজের দিকে ফায়ার করতেছে, যেটা আপনার পর্দা ঢুকে ভেতরে ভেতরে সব যাচ্ছে। যেহেতু আমরা 2টা উইংসে আছি, উইংস এর মধ্যে গোলাগুলি সরাসরি আসতেছে। এর মধ্যে আমরা দেখলাম যে ওই যারা আমাদের উল্টা দিকের উইংস যারা ছিল, এরা স্যারেন্ডার করে হাত উপরে তুলে বের হয়ে যাচ্ছে। তো এটা কর্নেল আনিস আবার ডিজিকে বললেন যে স্যার ওই সম্ভবত ওরা স্যারেন্ডার করেছে, ওরা সবাই বের হয়ে যাচ্ছে, আপনার কোনো নির্দেশনা আছে কিনা? উনি কি বলছেন আমি আর শুনতে পারি নাই। ওরা দেখলাম যে এক এক করে ওখানে যারা ছিল ওরা সব বের হয়ে গেল ওখানে, আর ওরা কেউ থাকলো না ওখানে। ইমাম সাহেব ছিল, আরো অনেক অফিসার ছিলেন ওখানে,
সব অফিসাররাই ওখান থেকে বের হয়ে চলে গেল। বাট বের হওয়ার সাথে সাথে আমরা যত কিছু দেখতে পারিনি কি হয়েছে বাইরে যে, এটা আমি জানি না। পরবর্তীতে যারা ওর মধ্যে কয়েকজন বেঁচে ছিলেন তারা পরবর্তীতে তাদের স্টেটমেন্টে বিভিন্ন কথা বলেছেন, এইভাবে এই হয়েছে ওই হয়েছে ওই হয়েছে, অনেক কাহিনী যেটা ওনারা বললে আরো সুন্দরভাবে কি হয়েছিল ওনারা ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে। কারণ ওখান থেকে অনেকে এখনো বেঁচে আছেন এবং অনেকে আর্মিতে এখনো চাকরি করছেন। এরপরে তো আমরা ওখানে আছি, এখানে থাকতে থাকতে হঠাৎ করে একজন ভেতরে ঢুকে গেল। এটা পরবর্তী শুনছি বলে বলে সিপাহী কাজল, পরবর্তীতে শুনেছি, বাট ওই সময় তো আর আমরা জানতাম না কে ঢুকেছে। সে বলে ঢুকে এলোপাথারি ফায়ার করতে। তো সে ফায়ারটা এমন ভাবে করেছে যেহেতু সে আমাদের বুক বরাবর করতো, তাহলে হয়তো আমাদের ওখানে যতজন ছিল হয়তো কয়েকজনের সরাসরি গুলি লাগতো, কিন্তু সেই গুলিটা করছে একটু উপর দিয়ে, তো গুলিগুলো সব উপরে লাগছে। এই দাগগুলো এখন আছে কিনা আমি বলতে পারবো না, বাট আমরা ঘটনার পরবর্তীতে তদন্ত আদালতকে এগুলো আমি দেখিয়েছিলাম যে স্যার এই গুলিগুলো ওরা এসে করেছিল। তখন ওখান থেকে চিল্লাই বলা হয় তোমরা ফায়ার করো না, তখন ওরা বলে স্যার ফায়ার করবো না, আপনারা সবাই বের হন। তো 2-3 বার বের হন, বলার পরপরই ওখান থেকে ডিজি উঠে গেলেন। ডিজি উঠে, এর আগে একটা ঘটনা হয়েছিল যে ওই যখন গুলোগুলি ভেতরে আসছিল, তো ওই উইংসে যারা ছিল সবাই একটু চাপ দিচ্ছিল, যে ডিজি এক কর্নারে চেয়ারে বসেছিলেন, আমরা সবাই দাঁড়াইছিলাম, তো ডিজির গায়ে একটু প্রেশার লাগছিল। তো ডিজি তখন বলে এই তোমরা এত মৃত্যুকে ভয় করছো কেন, মৃত্যু তো একদিন হবেই, তোমরা এত ভয় পাচ্ছ কেন? তো তখন সবাই আমরা বললাম স্যার আপনার সেফটিটা দরকার, ওই জন্য সবাই একটু আপনাকে ঘিরে দাঁড়াইছে। আসলে ঘিরে দাঁড়ানোর গুলির ভয়েও একটু সবাই ওই চাপার চেষ্টা করত। যাই হোক, দেখলাম ডিজি উঠে বললেন চলো যাই, বলে উনি বের হওয়া শুরু করলেন। ওনাকে দেখে যে আমরা যা যা ছিলাম সবাই ওই এক এক করে ওই পর্দা সরায় আমরা বের হয়ে গেলাম। ওরা ওই পর্দার পরে যে স্টেজ ছিল, স্টেজের পরেই তো সব সিঁড়ি, তো সিঁড়ির কোনাতেই ওরা দাঁড়িয়ে ছিল দুইজন। ওরা দাঁড়িয়ে আমাদের কাছ থেকে মোবাইল যা ছিল মোবাইলগুলো ওরা সবাই ওখান থেকে সিজ করে নিল। তো ওখানে থেকে দেখলাম যে আমরা যখন মোবাইলগুলো নিচ্ছে, ওই পুরা দরবার হলের মধ্যেই সৈনিকরা তাক করে আছে, বাট একদম আমাদের ক্লোজে নাই, সবাই আমার ধরার মানে তাদেরকে যে দৌড়ায় যে ধরবো ওই রকম কোনো স্কোপের মধ্যে বা ওইটুকু দূরত্বে নাই, তারা বেশ একটু দূরে দূরে দাঁড়ায়। এই যে দুজন মোবাইল নিচ্ছে সেগুলো ছাড়া বাকিরা সবাই দূর থেকে আমাদের দিকে অস্ত্র তাক করে আছে। আমরা ওই সবাই মোবাইল দিয়ে আমরা নিচে নামলাম, সিঁড়ি থেকে নিয়ে নিচে নেমে ডিজি মধ্যখানে থাকলেন, আমরা সবাই গোল করে ঘুরে ওনাকে ঘিরে দাঁড়ালাম। ওখান থেকে যেন ওই দিক থেকে চিল্লাই বললো ওই শালারা তোরা কেন গোল করে দাঁড়াচ্ছিস, সারা জীবন আমাদের সিঙ্গেল লাইন করছিস, তোরা সিঙ্গেল লাইন হ। তো ওরা যেহেতু গালাগালি করতেছিল, সে তো দেখলাম ডিজি আগে দাঁড়াই গেলেন, ওই একটা অটোমেটিক অ্যাজ পার সিনিয়রিটি ওনার পিছনে সবাই দাঁড়াই গেল। দাঁড়াই যাওয়ার পর ওরা বলল যে আপনারা সামনের দিকে অ্যাডভান্স হন, হাত তোলেন উপরে। আমরা হাত তুলে সবাই ওই দরবার হল দিয়ে যাওয়া শুরু করলাম। কর্নেল হক, আমার কথা শোনা যাচ্ছে? স্যার আপনার কথা শোনা যাচ্ছে লাউড এন্ড ক্লিয়ার স্যার, আপনি বলতে থাকুন। আচ্ছা। আর প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকে অপেক্ষা করছেন, ক্যাপ্টেন এস এম নাসের আছেন, আব্দুল্লাহ মামুন আছেন, মাহির, ফয়সাল, আরো অনেকেই আছেন কথা বলার জন্য। আমরা স্যারের কথা শেষ করার পরে আপনাদেরকে কথা বলার সুযোগ দেব। আই এম সিইং ইউ এভরিওয়ান, আই এম সিইং অল। ওকে 36 ঘন্টার ঘটনাটা বলতে গেলে একটু সময় লাগবে, সময়ের তো কোনো সমস্যা নাই। স্যার আপনি বলেন, স্যার বলেন। আচ্ছা, তারপরে আমরা ওখান থেকে যেতে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় প্রথমেই কর্নেল জাহিদের স্টিকটা হাত থেকে পড়ে যায়। তো কর্নেল আবার স্টিকটা তোলার জন্য একটু চেষ্টা করাতে ওখানে ওই পাশে যারা বিডিএ দাঁড়ানো ছিল তারা খুব গালাগালি হয়, তোর স্টিক দিয়ে কি করবি, স্টিক ফেল। তা আমি আবার জাহিদকে বললাম, জাহিদ আমার সামনাসামনিই ছিল, তা আমি বললাম জাহিদ স্টিকটা ফেলা দেওয়ার নেওয়ার দরকার নেই। দিয়ে আমরা যাচ্ছি, এর মধ্যে এনসাদ স্যারের হয়তো 2টা মোবাইল ছিল কিনা আমি ঠিক জানি না, বাট এনসাদ স্যারের মোবাইলটা স্যারের কাছে বেজে উঠছে। তখন হলো স্যার টেলিফোনটা ধরেছেন, আমি পরবর্তীতে শুনেছি যে ওই সময় ভাবি রিং করেছিলেন। তো ভাবির সাথে উনি কথা বলতে বলতে ওরা দেখে ফেলে যে স্যার কথা বলতে, তো কথা বলার দেখে ওরা স্যারের সাথে খুব অকথ্য ভাষায় গালাগালি করছিল, যে
মোবাইল দিতে বলছি, মোবাইল দেন না, এরা অনেক কথা বলতেছিল। আমি আমার স্যারকে বললাম, স্যার কেটে দেন, কেটে দিয়ে ওই মোবাইলটা দিয়ে দেন। তো স্যার আবার খুব নরম মানুষ ছিলেন, ভদ্রলোক ছিলেন, খুবই ভদ্রলোক ছিলেন। তো স্যার বললেন যে এই তোমরা এরকম গালাগালি করছো কেন? তো ওনার কথা কেউ না শুনে দুজন সৈনিক দৌড়ায় এসে, মানে মারে নাই, বাট ওই বাট ধরে মনে হলো যে দে ওয়ান্টস টু হিট হিম। তো যা হোক, তারা মারে নাই ওই সময়। পরে স্যার মোবাইল কথা বন্ধ করে মোবাইলটা ওদেরকে দিয়ে দিলেন। দিয়ে আমরা যাচ্ছি, যেতে যেতে ওই সামনে আগে গ্লাস ব্যারিয়ার ছিল, যেটা বাইরে যাওয়ার জন্য, এটা মেন দরজা দিয়ে নিচ্ছে না, ওই পিছন বড় বড় ওই টয়লেটের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল। ওই যেহেতু গ্লাসটা আগেই ভাঙা ছিল, ওই দিক থেকে বেরোয় ওখানে একটা বারান্দা আছে, বারান্দার পরে নিচে নামলেই ওই সামনের মাঠ, রাস্তা পড়ে। তো এইভাবে সবাই আমরা আগাচ্ছি, হাত উপরে আছে। আগানোর পরে ডিজি যখন ফার্স্ট স্টেপটা হলো ওই বারান্দা থেকে নিচে দিয়েছেন, আমরা তো খুব ক্লোজ ডিস্টেন্স, খুব একটা দূরে না, কাছাকাছি, যেহেতু ডিজি সিনিয়র হিসেবে এটা আগে ছিলেন, আমরা একটু একটু পিছনে ছিলাম, জুনিয়র হিসেবে একটু পিছনে ছিলাম। তো আমি দেখলাম যে যারা আমাদেরকে নিয়ে যাচ্ছিল এরা কিন্তু ডিজিকে ফায়ার করে নাই, ফায়ারটা করেছে বাইরে থেকে দেবদারু গাছের যে একটু উঁচু করে লাগানোর যে ইয়েটা ছিল, ওখান থেকে 4 জন লাফ দিয়ে এসে পড়েই ডিজিকে প্রথমেই গুলি, প্রথম 2টা গুলি আমি দেখেছি ডিজির গায়ে লাগা। একটা বুক বরাবর লাগছে, একটা বুকের নিচে লাগা, উনি ডান কাত হয়ে পড়ে গেলেন। তো আমরা যখন ডিজিকে ধরার জন্য সামনে যাচ্ছি, তখন তারা ছিল কেউ আগাবে না। এখন এই ঘটনার পরে ওই বাইরে থেকেও গুলি করা শুরু করলো, এবং যারা আমাদেরকে নিয়ে যাচ্ছিল ওই দূরে যারা দাঁড়ানো ছিল তারাও গুলি করা শুরু করলো, এলোপাথারি গুলি। এখন এলোপাথারি যখন গুলি করতেছে, তখন হচ্ছে আমরা যে ওইজন অফিসার ছিলাম সবাই মাটিতে শুয়ে পড়ছে। ওই সময় শুয়ে পড়ার আগেই আমি আমার গায়ে এসে হঠাৎ করে পেটের মধ্যে এসে খুব জোরে একটা কিছু লাগলো। তো এখন আমি ওই সময় চিন্তা করলাম যে এটা কি গুলি লাগলো নাকি কিছু গুলি কোনো জায়গাতে লেগে রিকোশেট করে লাগলো, এত জোরে লাগছে, স্পেইনিং লাইক এনিথিং। আমি তাড়াতাড়ি ওখানে হাত দিয়ে দেখলাম যে একটু রক্ত পড়ছে, এবং হাত দিয়ে আমি একটু চেষ্টা করলাম যে জানার জন্য যে এটা কি ভেতরে ঢুকছে কিনা। আমি দেখলাম না, এটা ভেতরে ঢোকে নাই, এটা ওই একটু ইউনিফর্মের এটা ছেঁচে এটা বেরোয় গেছে। তো আমি আর ওইদিকে না থাকে আমিও নিচে শুয়ে পড়ে সামনে তাকাই, দেখি যে টয়লেটের গেটটা একটুখানি খোলা। আমি আর এদিক ওদিক না দেখে আমি ক্রলিং করে ওই টয়লেটের মধ্যে ঢুকে গেলাম, উইদাউট থিঙ্কিং এনিথিং যে ওখানে গেলে কি হবে না হবে। জাস্ট যেহেতু মনে হলো যে ঢুকে যায়, আমিও ক্রলিং করে ঢুকে গেলাম। কিন্তু আমার পিছনে যারা ছিল বা সামনে যারা ছিল, তারা কিন্তু আর কেউ আমাকে ফলো করে ক্রলিং করে ওই টয়লেটের মধ্যে, বা ওই প্রথমে তো বেসিন, হাত ধোয়া, তারপরে ইউরিনাল পরে হচ্ছিল টয়লেট। তো আমি ক্রলিং করে ভেতরে ঢুকে প্রথমে যে ইউরিনালের পাশে যে আমি একটু বসলাম, কারণ আমি তখন একটু বেশ হাঁপাচ্ছিলাম। তো ওখানে বসার পরে আমি ওই যে ইউরিনালের যে ওয়াল আছে, ওয়ালটাকে ঠেস দিয়ে একটু আড়াল করার চেষ্টা করে ওখানে বসলাম। কিন্তু আমি খেয়াল করলাম যে আমার পিছু পিছু আর কেউ ভেতরে ঢোকে নাই। আমি ওখানে বসে আমি আমার ইউনিফর্মের যত র্যাঙ্ক ট্যাঙ্ক ছিল, নাম, নেম ট্যাগ, ট্যাগ ট্যাগ সব খুলে ফেললাম। খুলে ফেলে ওখানে কিছুক্ষণ বসে থাকলাম। কিন্তু আমি ওই যেহেতু 5 ইঞ্চি ওয়ালের এ পাশ আর দরবার হলটা ওই পাশে, আমি শুনতে পাচ্ছিলাম যে প্রচন্ড গোলাগুলি হচ্ছে, এবং সাথে মা গো বাঁচাও গো, চিল্লা গো, চিল্লাচিল্লি হচ্ছে। তার মানে ওই সময় তারা ভিতরে যাদের ছিল তাদেরকে এলোপাথারি ভাবে গুলি করতেছিল, এবং ওই সময় সম্ভবত সব অফিসাররাই ওখানে তাদেরকে, যারা ওই ভেতরেই ছিল, সবাইকেই তারা মেরে ফেলে। কিন্তু আমি কিন্তু 5 ইঞ্চি ওয়ালের এই পাশেই আছি, একটু ভেতর দিয়ে এসে এদিকে আসতে হবে। তো আমি ওখানে অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম যে কোনো সৈনিকও ভেতরে ঢোকে নাই, কোনো অফিসারও ঢোকে নাই। তো আমি ওখান থেকে তখন দেখলাম, সামনে তাকায় দেখলাম যে টয়লেট আছে। তো আমি ওই টয়লেটে কি মনে করে ওখান থেকে বেরোয় টয়লেটের ভিতরে ঢুকলাম। তো টয়লেটটা কমরটা ছিল পশ্চিম দিকে, পূব দিকে মুখ করা। আমি যে কমোটের বাঁ পাশে এক কোনায় বসে দরজাটা খুলে রাখলাম, কারণ যদি বন্ধ থাকে হয়তো
পরবর্তীতে আবার কি মনে করে আমি দরজা লাগাই দিলাম, দরজা লাগাই দিয়ে আমি ওই কোনায় বসে থাকলাম। তো দেখি এর মধ্যে ওই ভেতরে ওরা উল্লাস করতেছে, বলতেছে ডিজি শেষ, ডিডিজি শেষ, সবাই বেড়ে ফেলছি, হে ওই উল্লাস করতেছে, চিল্লা চিল্লি করতেছে। এটা মানে তাদের ভেতরে একটা মানে আনন্দের একটা যেন বন্যা ফুটাবে, মনে হচ্ছে যে তারা অনেক কিছু করে ফেলছে। আমি তো ওখানে বসে আল্লাহ আল্লাহ করতেছি। এর মধ্যেই দেখলাম যে ওখানে তো অনেকগুলো মসজিদ জোহরের আজান পড়তেছে, হয়তো 12:15 বা 12:30 বাজে, হয়তো আমি ঘড়ি দেখিনি, বাট আজান ওখানে তো আর্লি হয়, তো আজান দিতেছে। এই আজান দেওয়ার পরপরই দেখলাম কারা যেন ভেতরে ঢুকে ওরা কি প্রস্রাব করতে আসছিল কিনা আমি ঠিক বলতে পারবো না। হঠাৎ তারা ওই যে আমার টয়লেটের দরজাটা বন্ধ দেখে ওরা আমাকে ওরা নিজেদের মধ্যে বললো, এই দরজাটা বন্ধ কেন, দেখ তো ভেতরে কেউ আছে কিনা। তো ওরা দরজাটা খুলে না ঢুকে, আর ওই দরবার হলের যে টয়লেট গুলো ছিল ওইগুলো হাফ ওয়াল দেওয়া ছিল, তো ওরা ওই পাশের কমোটে পা দিয়ে দেয়াল উপরে উঠে বসলো। আমি দেখলাম যে একজন সৈনিক উপরে বসে আমাকে সাথে সাথে তাকাইছে, দেখে যে আমি তো ওই কমোটের পাশে বসে, ও চিল্লা বেরোয় যে ভেতরে তো একজন আছে। তো আমি তখন তাকে অনুনয় বিনয় করে বলছিলাম যে দেখো আমাকে মেরো না, আমি কোনো অন্যায় করি নাই। ও বিভিন্ন ভাষায় গালাগালি করতেছিল, বলে শালা তোরা সব বদ, তোরা এই করছিস ওই করছিস, অনেক কথা বলতেছিল। তা আমি বললাম যে কি আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? বলে আপনি না করলে কি হবে, সবাই করেছে। এর মধ্যে থেকে আমি শুনতে পাচ্ছিলাম যে ওই পাশ থেকে বলতেছে যে এই নাম, অত কথা নাই, ওরা গুলি করবো এখন। বলে ওই লোকটা নেমে গেল আর এরা গুলি শুরু করলো। তো এরা গুলিটা কেন যে দরজা খুলে করলো না আমি এখনো জানি না। ওরা দরজা, যেহেতু টয়লেটটা খুব ছোট করে মনে করছে যে গুলি করলেই আমার গায়ে সরাসরি গিয়ে লাগবে, তো ওরা দরজা বন্ধ থাকা অবস্থায় গুলি করা শুরু করলো। তো গুলি করা যখন শুরু করেছে, তো তখন গুলিগুলো একদম দরজা দিয়ে ঢুকে ওই ওয়াল তো একদম কাছাকাছি ওয়াল, ওই ওয়ালে যে লেগে টাইলস গুলো ফুটো হয়ে ভেঙে ভেঙে পড়তেছে, ওই টাইলসের টুকরা টুকরা গুলো আবার আমার গায়ে এসে পড়তেছে। তো এইভাবে তারা 7 রাউন্ড গুলি করলো। শেষের গুলিটা যে লাগছে ওই যে নিচে পানি নেওয়ার যে নলকা আছে, নলকার পাইপে লাগছে, তো পাইপটা ফুটো হয়ে গিয়ে পানিটা একদম তীরের বেগে বেরোয় আসছে। প্রথমে ভাবছি যদি গুলি আসে, পরে দেখলাম যে না, এটা পানি আসছে। ওরা 7 রাউন্ড ফায়ার শেষ করে বললো যে এই দেখ তো মরছে কিনা। ওই ছেলেটা আবার উপরে উঠলো। উপরে উঠার পরে আমি আর তখন কথা না বলে আমি হাতের ইশারায় তাকে এরকম করে বললাম যে মানে ইশারায় বললাম যে বুঝাতে, যে বলো আমি মরে গেছি, একটু খুব সিম্প্যাথেটিক হয়ে তাকে বললাম। তো ও অনেকক্ষণ আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে কি তার মনে হলো, সে বলল এ শেষ। ও যেই শেষ বলছে, আর ওই যে লোক গুলি করেছে সে এক লাথি মেরে ওই যে প্লাস্টিকের দরজাতে লাথি মারছে, প্লাস্টিকের দরজাটা ভেঙে একদম বরাবর সামনে পড়ে গেল। পড়েই ও ভেতরে ঢুকে বলে এই শালা তো মরে নাই বলে আমার একদম ওর এসএমজি ছিল সম্ভব বা রাইফেল, আমার ঠিক এই মতো মনে নাই, তো আমার বুক বরাবর ধরলো। কিন্তু ধরার সাথে সাথে যদি ও ট্রিগার টিপতো তাহলে তো আমার বুক ছারখার হয়ে যেত। কিন্তু কেন জানি সে প্রথম পর্যায়ে সে হলো আমাকে ট্রিগারটা টেপে নেয়, বাট শুধু বুককে আমি একদম বুকের টাচ দেখতেছি যে হি হ্যাজ টাচ দ্য ব্যারেল, একদম বুকের মাঝামাঝি টাচ করছে, কিন্তু ট্রিগারটা টেপে নেয়। তো আমি আর চিন্তা না করে আমি ব্যারেলের এক পাশটা এরকম ভাবে ধরে ব্যারেলটা উপরের দিকে তুলেই এক ঝাটকায় আমি উপরে উঠে ওকে ধাক্কা মেরে বাইরে বের করে ওকে জাপটাই ধরে বাইরে বের করে দিলাম, ওই দরজার বাইরে দিয়ে আমি এমন ভাবে চেপে ধরছি যে এখন আমি তো মরেই যাচ্ছি, তো দেখি অন্তত একটাকে ধরে যদি ওরে মেরে ফেলতে পারি। তো আমিও আমার শক্তি দিয়ে তাকে চেষ্টা করতেছিলাম যে চেপে ধরতে। তো আমি বুঝতে পারছিলাম যে সে একটু কষ্ট পাচ্ছে, কারণ তার তো অস্ত্র নিচে আছে, তার অস্ত্র তো তাক করতে পারতেছে না, আর আমিও তেমন ভাবে ধরছি যাতে করে ও অন্তত ওকে নিয়ে মরতে পারে। কিন্তু ওর পিছনে আরো 2জন ছিল, ওরা তখন পিছন থেকে বলতেছিল এই যদি না ছাড়িস তোরে গুলি করবো। গুলি করে দিলাম। তা আমি দেখলাম যে আমার একটা সাইড সম্পূর্ণ খোলা, তো ওরা যদি গুলি করে তাহলে ওই লোকেরও গায়েও লাগবে না, সব আমার গায়ে লাগবে। তো তখন এই যাকে আমি চেপে ধরছি তার মধ্যে একটু কষ্ট হচ্ছিল, তো সে আমাকে বললো যে
আপনি আমাকে ছেড়ে দেন, আপনাকে মারবো না। প্রথমে ওর কথা আমি বিশ্বাস করি নাই। আমি আরো চাপ দেওয়ার চেষ্টা করছিলাম, ভাবলাম তো আমি তো মরেই যাচ্ছি, তো ওকে অন্তত একে নিয়েই মরি। যদিও আমি জানি আমার চাপে হয়তো সে মরবে না, তারপরেও আমি একটু চেষ্টা করতেছিলাম যে তাকে যতখানি কষ্ট দেওয়া যায়। কারণ আমি থিঙ্কিং যে ওরা গুলি করবে আমাকে এখন, আমি আমি মারা যাব। তখন ও বললো, না আপনাকে মারবো না, আপনাকে কোটাগাড়ি নিয়ে যাব, আপনি আমাকে ছেড়ে দেন। ও যখন 3বার বললো তখন আমি আমার হাতটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি চুপ মেরে দাঁড়াইছি। আমি শুধু দোয়া দরুদ পড়তেছি, শুধু আল্লাহ কলেমা পড়তেছি যে এখন তো মেরেই ফেলবে ওরা, আমি শুধু কলেমা পড়তেছি। তো এখন এই পড়ার পরে সে আমাকে বললো যে আপনি যান, আপনাকে এতগুলো গুলি করলাম, আপনি মরেন নাই, আপনাকে আর মারবো না। আমি আর ওদের কথায় কোনো উত্তর দিচ্ছি না, কারণ আমার ভাবতেছি যে ওরা তো এতজন অফিসারকে মেরে ফেলছে, আর বাঁচাবে না। আমি ধরে নিচ্ছি আমাকে ওরা এখন মেরে ফেলবে। তো বলে আপনি হাত তোলেন, যেভাবে ভেতরে ঢুকছেন সেভাবে বের হন। দিয়ে আমাকে সামনে দিয়ে ওরা আমার পিছনে চলে আসলো। ওরা মোট 3জন ছিল। তো 3জন আমাকে ওরা পিছনে এসে আমাকে সামনে দিয়ে বললো হাত তুলে দৌড়াতে থাকেন। তো আমি ওই ইউরিনাল পার হয়ে, বেসিন পার হয়ে যখন বাঁ দিকে ঢুকলাম, তো ঢুকেই দেখলাম যে সামনে সব ডেড বডি গুলো পড়ে রয়েছে। আমার পরিচিত অনেকের ডেড বডি পড়ে আছে। আমি একটু ডানে তাকায় দেখলাম ডিজির ডেড বডিটা ওইভাবেই পড়ে আছে। ভেতরে আবার যারা ছিল, এই যে 3জন ছাড়া তো ভেতরে আরো অনেক ছিল। আমাকে যখন হাত ধরে নিয়ে আসতেছে, তো তখন ওই বাইরে থেকে বলে, এই এখনো মরে নাই কেন, একে মার, এখানেই মার। তখন এখান থেকে এরা বলছিল, এদেরকে আমি ছিড়িও না, এরা বললো যে না এটা মারবো না, এটা কোয়াটাগাটে নিয়ে যাও, তোমরা একে গুলি করো না। কারণ এদের কি উদ্দেশ্য আছে আমি বলতে পারবো না। এইভাবে আমাকে যে দিক দিয়ে ডিজি গেছে ওই দিক দিয়ে না নিয়ে আমাকে আবার স্টেজের দিকে বললো এদিকে দৌড়াই চলেন। ওইদিকে দৌড়াই যেতে যেতে ওইদিকে সামনেও কিন্তু একটা টয়লেট আছে। ওই টয়লেটে যে প্রথম যে সৈনিকটা যে গ্লাস ভেঙে বাইরে চলে গেছিল, সেই দরজা দিয়ে আমাকে বের করার জন্য ওইদিকে নিয়ে গেল। আমি যখন ওইদিকে যাচ্ছিলাম তখন আমি দেখলাম যে আরো কয়েকজন ডেড বডি ওইদিকে পড়ে আছে, বাট চিনতে পারলাম না, কারণ ডেড বডি গুলো মুখ থুবড়ায় পড়ে আছে। তো ওদেরকে আমি চিনতে পারলাম। তো বেশ অনেকগুলো ডেড বডি দরবার হলে পড়ে আছে। তো আমি আমাকে ওই দিক থেকে নিয়ে ওই আমিও বেরোলাম, ওরাও ওই গ্লাস ভাঙা ইয়ে দিয়ে, জানালা দিয়ে ওরাও বের হলো। বের হয়ে আমাকে মাঠের থেকে দৌড়ায় সোজা রাইফেল ব্যাটালিয়নের দিকে নিয়ে যাচ্ছিল, হেডকোয়ার্টার ব্যাটালিয়ন যেটা। হেডকোয়ার্টার ব্যাটালিয়ন নিয়ে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরেই আরো 4-5 জন সৈনিক দৌড়ায় এসে আমাদেরকে হল্ট করালো। হল্ট করে বললো যে একে বললো যে অফিসার, আমার যেহেতু নেম ট্যাগ ট্যাগ সব খুলে ফেলছি, র্যাঙ্ক ট্যাঙ্ক খুলে ফেলছি, তো ওরা এখন আমি কি র্যাঙ্কের কিছুই বুঝতে পারতেছে না, বলছে যে এটা অফিসার, একে কোয়াটাগার্ডে নিয়ে যাচ্ছি। তো বলে কোয়াটাগার্ডে কেন নিবি, ওখানে মারিস নাই কেন? বলে না ওখানে মারা হয়নি, ওরা গুলি করছে, ও গায়ে লাগে নাই, তো এখন কোয়াটাগার্ডে নিয়ে যা। বলে ঠিক আছে, তোর গুলি তো মরে নাই, আমি গুলি করতেছি, তোরা সর। বলে ও আবার আগায় আসলো। আগায় এসে আমার বুকের কাছে অস্ত্র ধরে বলে কলেমা পর, তোরা এখন গুলি করব। তো আমি আর এদিক সেদিক না তাকায় আমি আল্লাহর, আমি হলো সরি একটু ইমোশন হয়ে যায় আর কি বলতে গেলে। তা আমি হলো কলেমা পড়ছি, চোখ বন্ধ করেই আছি। স্যার, শ্রদ্ধেয় স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার, আপনার এই এই জি স্যার, এই যে লাস্ট সময়টা স্যার, যেটা আপনার তাদের, আমি 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 প্রশ্ন করতে চাই না, আমি একটু এখন সুদূর আমেরিকা থেকে অত্যন্ত সিনিয়র, আমাদের অনেক সিনিয়র একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন স্যার, ঘন্টাখানেক ধরে। আমি স্যারকে একটু কথা বলার সুযোগ দিই স্যার আপনার সাথে। ক্যাপ্টেন SM নাসির স্যার, চিনবেন আপনি, বাংলাদেশ নেভির। হি ওয়াজ অলসো ভিকটিম স্যার, এই ফ্যাসিস্টের ভিকটিম হিসেবে স্যার অনেক কষ্ট করেছেন। শ্রদ্ধেয় স্যার ক্যাপ্টেন মোহাম্মদ নাসির স্যার, আপনি প্লিজ, আমি স্যার একটা আনমিউট করে নিতে হবে, আপনাকে আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে স্যার। হ্যাঁ ঠিক আছে, আনমিউট পাইনি স্যার, দেখি আমি করে দেখি পাই কিনা।
স্যার আপনাকে করতে হবে আনমিউট। হয়েছে স্যার? হ্যাঁ, এখন এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, শ্রদ্ধেয় ক্যাপ্টেন, নেভির ক্যাপ্টেন মানে কিন্তু আর্মির ক্যাপ্টেন না, নেভির ক্যাপ্টেন মানে হলো ফুল কর্নেল। আপনাদের মনে রাখতে হবে, নেভিতে যখন কাউকে ক্যাপ্টেন বলা হয় তিনি হলো ফুল কর্নেল মর্যাদার। এবং স্যার এই ফেসিস্ট হাসিনার অন্যতম একজন, আমি বলবো স্যারের হৃদয় বিদারক অনেক ঘটনা আছে, ভিকটিম তিনি। স্যারকে আমরা কিছুক্ষণ কথা বলার সুযোগ দিচ্ছি, তারপরে আপনাদেরকে দেবো। স্যার, শ্রদ্ধেয় স্যার, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কর্নেল হক এবং সকল শ্রোতা দর্শকদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। সবচেয়ে আগে আমি আমার অনেক প্রিয় অফিসার যারা পিলখানায় শহীদ হয়েছিলেন, আমি তাদের সবার রূহের প্রতি আল্লাহ যাতে তাদেরকে শহীদের মর্যাদা দান করেন সেই দোয়া করি। আমি খুব গভীর শ্রদ্ধা সহকারে মনে করি, বিশেষ করে কর্নেল ইমদাদ, খুলনার যে সেক্টর কমান্ডার ছিল, যাওয়ার আগে সে আমার থেকে বিদায় নিয়ে গেছিল। তার মেয়ে এবং আমার মেয়ে একই ক্লাসে পড়তো, এবং ও যখন খুলনায় বদলি হয়ে আসে তখন আমার থেকে জিজ্ঞেস করে আমার মেয়ে, তার মেয়েকে আমার মেয়ের সঙ্গে একই স্কুলে ভর্তি করায়। এবং যখন সে পিলখানার উদ্দেশ্যে রওনা দেয়, আমাকে ফোন করে বলেছিল, স্যার আপনার বাসায় আসা আমার জন্য ফরজ, আমি ঘুরে এসেই আসবো। কিন্তু এটাই ছিল তার শেষ কথা। এবং আমি পিলখানাতে যেতাম, কর্নেল রবি রহমান ডেন্টিস্ট ছিলেন যিনি শহীদ হয়ে যান পরে, তার সপ্তাহখানেক আগে আমি সপরিবারে ভিজিট করেছিলাম পিলখানা। যাই হোক, আমার সবচেয়ে বড় যে ব্যথাটা সেটা হচ্ছে যে এই তদন্ত এবং পরবর্তীতে বিচারটা ঠিকমতো হয় না। আমার শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার হাসান নাসির নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। আমরা রিসেন্টলি এক্স আর্মি চিফ মইনুল আহমেদের বক্তব্য শুনলাম, কিন্তু দুঃখের বিষয় এখনো আমরা জেনারেল জাহাঙ্গীর স্যারের কোনো ভাষ্য এই ব্যাপারে আমরা জানতে পারিনি, কারণ উনি ছিলেন তদন্ত কমিটির, আর্মির তদন্ত কমিটির প্রধান। এবং ওনার কাছে আমি যতজনের সাথে কথা বলেছি যারা তদন্তের সঙ্গে জড়িত ছিলেন, তার অনেক মনোকষ্ট ছিল। তারা ঠিকমতো তদন্ত করতে পারছেন না, পদে পদে বাধার সৃষ্টি হচ্ছে। র্যাবের থেকে তারা যে সাহায্য সহযোগিতা গুলো নিতেন সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং অনেক মেম্বার যাদেরকে কোঅপ করে ভিতরে ঢুকানো হয়েছিল এবং তদন্তের গতি প্রকৃতি পরিবর্তন করে ফেলা হয়েছিল। কিন্তু সেগুলোকে এখনো ঠিক করা হয়নি। যেসব অফিসার ভিকটিম হয়েছিলেন, পরবর্তীতে ইমোশনের ভিত্তিতে দরবার হলে যেসব অফিসার ভয়েস রেজ করেছিলেন তাদেরকে নিষ্ঠুর ভাবে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, তাদেরকে চাকরিচ্যুত করা হয়, কিন্তু তাদের কেসগুলো এখনো ওইভাবেই পড়ে আছে, কোল্ড স্টোরে আবার চলে যাচ্ছে। আরেকটা বিষয় হলো যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যখন একটা সার্ভিসের ব্যাপার হয়, তখন কোর্ট মার্শাল পাশাপাশি আপনার ফৌজদারি আদালতেও বিচার হয়। এটাকে কনকারেন্ট জুরিসডিকশন বলে। বাট কোর্ট মার্শাল হতেই হবে, কারণ এটা একটা ফুল মিলিটারি সিচুয়েশন ছিল, এবং মিলিটারি সিচুয়েশনে এই ধরনের মিউটিনি বা অ্যাক্টিভ শুটিং হলে নিয়ম হলো, মানে কঠোর নিয়ম, সেটি হলো অল আউট রিসোর্স মোবিলাইজ করতে হবে মিউটিনি দমনের জন্য। সেটা করা হয় নাই, পদে পদে বাধার সৃষ্টি করা হয়েছিল এবং এনিমিকে অ্যাসিস্ট করা হয়েছিল। সামরিক বাহিনীতে দুই ক্ষেত্রে ইমিডিয়েট মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান আছে। একটা হচ্ছে যখন একটা লেজিটিমেট অপারেশনকে বাধাগ্রস্ত করা হয়, যে বাধাগ্রস্ত করে তাকে, এবং যারা আমার সপক্ষের লোক কিন্তু এনিমিকে সাপোর্ট করছে বা এনিমিকে অ্যাসিস্ট করছে, এই দুই পদের মানুষকে সাথে সাথে এক্সিকিউট করে ফেলার নিয়ম আছে। সামরিক বাহিনীতে যারা অ্যাক্টিভ শুটার এবং মিউটিনি আছে তাদের দমন করার জন্য আমার অল আউট রিসোর্স, ম্যান, ম্যাটেরিয়াল মোবিলাইজ করার বিধান আছে। কিন্তু আমরা দেখেছি ডেলিবারেটলি ডিলে করা হচ্ছিল এবং তাদেরকে
জঘন্যভাবে হত্যা করার সুযোগ সৃষ্টি করে দেয়া হয়েছিল, কিন্তু এগুলোর সঠিক তদন্ত বিচার কোনোটাই হয়, এবং এতদিন পরে আমরা এই ব্যাপারে কথা বলতে পারছি এবং এটা নিয়ে আমরা খুব দৃঢ় এবং জরুরি পদক্ষেপের আশা করে বসে আছি, কিন্তু সেরকম কোনো নজির এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং এটাকে আমি বলবো যে যত দ্রুত আবার পুনঃতদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। যারা বিচারের বাইরে রয়ে গিয়েছিলেন, যেসব কুশীলব সকল কলকাঠি নেড়েছেন কিন্তু নিরাপদে আছেন, তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এই আজকে আমি এই দাবি পেশ করছি আজকে সরকারের কাছে। ধন্যবাদ। স্যারের কি আমার কাছে কোনো প্রশ্ন করার ইয়ে আছে স্যার? কিছু জানতে চান স্যার? না, আমি অনেক অনেক দোয়া করি। আমি নিজেও খুব ইমোশন ফিল করি, বিশেষ করে যে আমি কথা বলতে পারছিলাম না একটু আগে, যে যখন দেখলাম যে কামরুজ্জামান কর্নেল হক মিউট আছে, ক্যাপ্টেন নাসের কিছু বলতে চাচ্ছিলেন স্যার? জি 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 জি, আমার শ্রদ্ধা এবং আমি এই দাবি জানাচ্ছি দ্রুত এটাকে তদন্ত করে প্রয়োজনে কোর্ট মার্শাল ফর্ম করে কোর্ট মার্শাল করতে হবে। কনকারেন্ট জুরিসডিকশন, এই কথাটা আমরা কেন ভুলে গিয়েছিলাম আমি জানি না। কনকারেন্ট জুরিসডিকশন হচ্ছে কোর্ট মার্শালে বিচার হবে, পাশাপাশি ফৌজদারি আদালতেও বিচার চলবে। জি স্যার, ইনশাল্লাহ হবে। এখন তো সময় আসছে, আর সব তো পলাতক। এখন যাদেরকে আপনি আসামি করেছেন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তা তো আর সিনে নাই কেউ। যাই হোক, ইনশাল্লাহ আমরা মাহির ফয়সাল, ইউ ওয়ান্টেড টু সে সামথিং, প্লিজ। মাহির ফয়সাল, কোন প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। আনমিউট করে দিচ্ছি আমি। ওকে, আসসালামাইকুম সবাইকে। স্যার, আমি সময় বেশি নিব না, আমি খুব সংক্ষেপে লেফটেন্যান্ট কর্নেল সায়েদ কামরুজ্জামান স্যারের কাছে প্রশ্ন করব। সেটা হচ্ছে যে এটা আর কি ইয়াটা চালু আছে, সবাই জানে বা সবাই আর কি বলে এটা, যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে পার্শ্ববর্তী দেশ ভারতের কিলার জড়িত, তাদের নাকি আনা হয়েছিল। তো স্যার, আপনি কি এরকম কোনো সম্পৃক্ততা দেখেছেন? আমি আসলে প্রোগ্রামটা প্রথম থেকে শুনিনি, আপনি শেয়ার করেছেন কিনা আমি জানি না, আমি মাঝখান থেকে শুনেছি। তো আপনি কি এরকম কোনো সম্পৃক্ততা কি অনুভব করেছিলেন কিনা? আর স্যার, আরেকটা সেটা হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ডের পরে যাদের গ্রেফতার করা হয়েছিল, যেহেতু তখন ফ্যাসিস্ট রেজিম ছিল, তো তারা কি কাদের আসলে গ্রেপ্তার করেছিল? কোনো নির্দোষ কেউ, কোনো জোয়ান তো গ্রেপ্তার হয়নি, তো এই জিনিসটা কি স্যার এটা একটু খোঁজ নিতে হবে, যেহেতু এটা শেখ হাসিনার রেজিম ছিল। আর স্যার, আরেকটা কথা আমি অনুরোধ করব যে আপনারা সবাইকে, এখানে ক্যাপ্টেন নাসের স্যার, কর্নেল হক স্যার এবং কামরুজ্জামান স্যার, আপনারা সবাই রিটায়ার্ড অফিসার, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে রাষ্ট্রদ্রোহিতার বিষয়ে একটা পদক্ষেপ নিতে, এটা যাতে গভর্নমেন্টকে চাপ দিতে, এটার জন্য যে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি একটাই, সেটা হচ্ছে জিরো টলারেন্স, ডেথ স্কোয়াড। এটা করতেই হবে স্যার, না হলে দেশে যে পরিমাণ রাষ্ট্রদ্রোহিতা বেড়েছে এবং অনেক দেশের এজেন্ট যেভাবে ভরে গিয়েছে, এ দেশকে নিরাপদ রাখা খুব টাফ। এই জন্য স্যার আমি এটুকুই বলার ছিল। তো আশা করি স্যার। ধন্যবাদ মাহির ফয়সাল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভেরি prudent talk. আব্দুল্লাহ মামুন, আমি কি আগে ওর প্রশ্নের উত্তর দেব? ও যে আমার কাছে Dear Faisal, thank you so much for your meaningful question to me. ওয়েলকাম স্যার। Actually, আমি যে 36 ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করেছি, সেই লড়াই করার সময় আমার দৃষ্টিতে অন্য কোনো বাহিনীর লোক এসে কাজ করেছে কিনা আমি সচক্ষে দেখি নাই। এটার লজিক বিহাইন্ড ইট, বিকজ সবাই বিডিআর ইউনিফর্ম পরেছিল, বুকে বুলেট প্রুফ জ্যাকেট ছিল, মুখের মধ্যে বড় বড় আমাদের যে রঙিন ফ্ল্যাগ গুলো ছিল, যে ফ্ল্যাগ গুলো বাঁধা ছিল, মাথায় হেলমেট ছিল। সেই কারণে
যেহেতু তারা কেউ কথা বলছিল না, তো এটা বোঝা মুশকিল। যারা কথা বলছিল তারা আমাদের সৈনিক টাইপেরই কথা বলছে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমি যেদিনকে জাতীয় পর্যায়ে তদন্ত কমিশনের আমার স্টেটমেন্ট দিচ্ছিলাম, ওই সময় একজন ভদ্রলোক ওখানে ছিলেন, তিনি এসে বললেন যে ফার্স্ট টাইম আমি যখন শুনলাম, এটা জাস্ট ঘটনার পরপরের ঘটনা, যে এয়ারপোর্টে বলে একটা প্লেন যাওয়ার কথা ছিল দুবাইতে, সেটা এই বিডিআর এর কিছু 10-15 জনকে নেওয়ার জন্য ওই প্লেনটিকে 2 থেকে 2.5 ঘন্টা ডিলে করা হয়েছিল। তাদেরকে বলে এটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল। তো পরবর্তীতে শুনেছি এরাই বলে কিলার গ্রুপ ছিল, এবং এই কিলার গ্রুপরা কি ভারত থেকে এসেছে কিনা এই ব্যাপারে তদন্ত কমিশনের কোনো সরাসরি কিছু বলে নাই। আমি এই সুযোগে বলতে হবে, ওই সময় যিনি ডিবি হয়েছিলেন, ওই সময় ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, পরবর্তীতে উনি ব্রিগেডিয়ার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন মইনুল ইসলাম স্যার। স্যারও ওই দিনকে ছিলেন। আমি পরবর্তীতে স্যারকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম যে স্যার, ওই যে লোকটি বললো যে যার জন্য প্লেন ডিলে করা হয়েছে এবং এই অ্যাম্বুলেন্সে করে কারা গেছে, এটা কি কোনো কিছু পাওয়া গেছে? কিন্তু আমি স্যারের কাছ থেকে অদ্যবধি কোনো সদুত্তর পাইনি। আর ওরা কারা ছিল স্যারও কিছু বলেন নাই, আমিও জানতে পারিনি, কিন্তু স্যার ওই দিনকে উপস্থিত ছিল। তো এখন সরাসরি আমি বলতে পারবো না, যেহেতু আমার চোখে পড়ে নাই যে ক্লিয়ার গ্রুপ বাইরে ছিল কিনা, কারণ সবাই তো সেম ইউনিফর্ম, সেম চুল কাটা, সেম সাইজের, ইফ দে ডোন্ট টক বোঝা মুশকিল যে হলো এরা অন্য দেশের কেউ কিনা। এই জন্য আমি সরাসরি বলতে পারবো না যে, তবে পরবর্তীতে যে সমস্ত সার্কামস্টেন্স গুলো সামনে এসেছে তাতে প্রতীয়মান হয় যে some killer group has entered inside the BDR Pilkhana and they did the massacre initially, and they instigate our BDR people to do more massacre in that area. এটা আমার পরবর্তীতে বিভিন্ন তদন্ত বা বিভিন্ন লোকের যে ইন্টারভিউ গুলো হয়েছে তার মাধ্যমে এইগুলো সম্পূর্ণ প্রমাণিত হয়েছে। যদিও এইগুলো আমাদের কোনো তদন্ত কমিশন, যেহেতু আর্মিরটা তো আমরা প্রকাশিত হয় নাই, আর জাতীয় পর্যায়ে তদন্ত কমিশনটা যতটুকু তারা সাংবাদিক সম্মেলন করে বলেছে, সেখানে এই ধরনের কোনো কথা তারা বলে নাই। আর এখানে সবচেয়ে অন্তত দুঃখের বিষয়, আমাদের যে তদন্ত কমিশনটা জাতীয় পর্যায়ে সাবেক সচিব আনিসুদ্দিন সাহেবের সভাপতিত্বে হয়েছিল, সেখানে কিন্তু অর্ধেকের বেশি কিন্তু আর্মি, এয়ারফোর্স, নেভির সদস্য ছিল। এটা শুধুমাত্র ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিসারি নোট অফ ডিসেন্ট দিয়ে সিগনেচার করেছিলেন যে উনি এইটার সাথে একমত না। এছাড়া এয়ারফোর্স, নেভির অন্যান্য অফিসার যারা ছিলেন তারা তো কেউ নোট অফ ডিসেন্ট দেন নাই, তারা তো সবাই এগ্রি করেছেন ওই তদন্ত কমিশনকে। তাতে করে আমার কাছে মনে হচ্ছে যে অর্ধেকের বেশি আমাদের আর্ম ফোর্সেসের লোকই ছিল মেম্বার। তাহলে আমরা কি করলাম? আমরা কি সঠিক তথ্যটা কি জাতির কাছে দিলাম? এই জন্য কি তাদের কিন্তু একদিন বিচারের সম্মুখীন হতে হবে, যারা ওই তদন্ত কমিশনে ব্রিগেডিয়ার হাসান নাসিরের মতো স্ট্রং সাইড নেন না, এবং সবরের পরবর্তী তারা সকলেই প্রমোশন পেয়েছেন, পদোন্নতি পেয়ে অনেক উপরে উঠেছেন। তো এখন এই 57 জন অফিসারের রক্তের উপর দিয়ে পদোন্নতি নিয়ে তারা কি লাভ করবেন আমি জানি না। যেমন আমি ওই সেদিন থেকে শুরু করে অদ্যবধি আমি সত্য কথাটাই বলেছি, এবং এর জন্য আমার যা হয় হবে। এই 16 বছর আমার উপর দিয়ে স্টিম রোলার চালাইছে ফ্যাসিস্ট সরকার, আই ডোন্ট কেয়ার, যা হবে। কোনোদিন কোনো দাওয়াত পাইনি, এইবারই প্রথম 21শে নভেম্বরে দাওয়াত পাইলাম 16 বছর পর। এই 16 বছর কোনোদিন কোনো অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়নি। তো এখন যারা এর সাথে জড়িত, আমি মনে করি ক্যাপ্টেন এস এস স্যারের সাথে আমি একমত হই, এটার একটা তদন্ত হওয়া উচিত এবং যারা জড়িত তাদেরকে বিচার হওয়া উচিত। ধন্যবাদ ফয়সাল। অনেক ধন্যবাদ কর্নেল কামরুজ্জামান স্যার। এবার আমাদের শেষ একজনকে আমরা শুধু নিব, আমাদের সময় অনেক হয়ে গেছে, 13 ঘন্টা। আব্দুল্লাহ মামুন, আপনি লাস্ট বক্তা, আপনি সংক্ষেপে যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন, আর না হলে মন্তব্য করেন প্লিজ। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। ইউ আর লাউড এন্ড ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। স্যার,
আজকে যারা জয়েন করেছেন অনেক তথ্য যেটা আগে জানতাম না, আমি আজকে জানলাম। তো 5 আগস্টের পরে আমরা দেখেছি যে ভিকটিম ফ্যামিলিগুলোর পক্ষ থেকে কিছু দাবি দেওয়া উঠেছিল বিচ্ছিন্নভাবে, কিন্তু এর পরবর্তীতে এটার আর কোনো অগ্রগতি নাই। প্লাস হলো সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ব্রিফিং করা হয়নি যেটার আসলে অগ্রগতি কি হচ্ছে। আসলে আমরা এই বিচার প্রক্রিয়া, এর প্রকৃত সত্য ঘটনা আসলে কি ঘটেছিল, এই পরিকল্পনাকারী কারা, শুরু থেকে একবারে শেষ পর্যন্ত এটা স্বরূপ উন্মোচন করা খুবই জরুরি বলে আমি মনে করি। আর এই ক্ষেত্রে সেনাবাহিনীর যারা সাবেক আছেন কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সহ যারা আছেন, তাদেরকে এটার দাবিতে আরো সোচ্চার হওয়া উচিত বলে আমি মনে করি। কি বলবেন? অনেক ধন্যবাদ আব্দুল্লাহ আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনার আপনার মাইকে ব্যাড সাউন্ড হচ্ছে। এখন আর কাউকে সুযোগ দেওয়া সম্ভব নয়। সোহেল মাজুমদার এবং অন্যান্যরা যারা অপেক্ষা করছিলেন, আরেকদিন আপনাদেরকে সুযোগ দিব। অনেক রাত হয়েছে এবং 1.5 ঘন্টার বেশি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের আর কোনো আমার একটা শেষ একটু কথা আছে, শেষ আপনাকে দিচ্ছি স্যার, আপনাকে দিচ্ছি স্যার। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সত্য এবং মিথ্যা দুটি পথই আছে পৃথিবীতে, এর বাইরে কোনো পথ নাই। হয় আপনি সত্যের পথে, না হয় মিথ্যার পথে। এই মাঝখানে কোনো কিছুই নাই, এটি আমাদের বিশ্বাস করতে হবে। একটি জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে মানুষের মৃত্যু সেদিনই হবে যেদিন তার মৃত্যু লেখা আছে। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, আমরা শেখ হাসিনার 16 বছরের ফ্যাসিস্ট শাসনের কারণে আমরা সাইকোপ্যাথ হয়ে গেছি। তার মতো অনেকেই আমরা মানুষের ভালোটাকে সহ্য করতে পারি না। যেমন আমার কথাই ধরুন, আমি এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে দীর্ঘ 15 বছর নিরন্তর যুদ্ধ করেছি। সেই যুদ্ধের কারণে আমি অনেক বিপদেরও সম্মুখীন হয়েছি। আপনারা জানেন, আমাকেও চাকরিচ্যুত করেছে, ফোর্স রিটায়ারমেন্ট পাঠিয়ে। আমি সেটা তেমন একটা বলে বেড়াই না, কেননা আমার রিজেক্ট যতদিন ছিল আল্লাহ ততদিন রেখেছেন। আমার সসম্মানে যদি থাকতাম হয়তো পদলেহন করতে হতো, হাসিনার পা ছুঁয়ে সালাম করতে হতো। আল্লাহ আমাকে সেটা থেকে রক্ষা করেছেন। তো আমাকে কেন গুম করা হয় না, খুন করা হয় না, এটা অনেকেরই প্রশ্ন। যে হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বললেও সে পার পেয়ে যাচ্ছে, এই যে একটা বিকৃত মানসিকতা। তখন আমি তাদেরকে বলি যে আমি এমন এক সত্তার গোলাম, সেই সত্তা যদি আমাকে হাসিনার কাছ থেকে প্রোটেকশন দেন, পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে কোনো ক্ষতি করার। মানুষ এই কথা বিশ্বাস করতে চায় না, কেননা দুর্বল ইমানের কারণে। আমরা দোয়া করি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যে আল্লাহই যার উকিল। আমার যখন আল্লাহ উকিল হয়ে যান, অভিভাবক হয়ে যান। হাসিনা কি? হাসিনা তো একটা নিকৃষ্ট শয়তানের গোলাম, আর আমি হলাম আল্লাহর গোলাম। তো শয়তানের গোলাম থেকে আল্লাহর গোলামকে রক্ষা করার দায়িত্ব তো স্বয়ং আল্লাহ। এবং সেই রহমতের ছায়ায় আমি সবসময় ছিলাম, এখনো আছি। আল্লাহ আমাকে রাখবেন। একইভাবে আমার কথার উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো, আপনারা অনেকেই মন্তব্য করেন কর্নেল কামরুজ্জামানকে কেন হত্যা করা হয়নি। এটা একটা বিকৃত প্রশ্ন, বিকৃত মস্তিষ্কের প্রশ্ন। আল্লাহ তাকে হায়াত রেখেছেন যে কোনো ভাবে। তিনি কি ওই তাদের কারো আত্মীয় ছিলেন? অনেকেই তার মতো তো স্যার একটা পরিসংখ্যান দিয়েছেন। স্যার আবার যদি পরিসংখ্যানটা বলতেন, টোটাল অফিসার কতজন ছিল আর কতজন হত্যার শিকার হয়েছে বলুন স্যার। টোটাল 107 জন অফিসার ওই দিনকে উপস্থিত ছিল। তার মধ্যে 57 জন মারা গেছে, শহীদ হয়েছেন, আর 50 জন অফিসার ওখান থেকে বেঁচে আসছেন। 50 জন। তারা কিন্তু সবাই কেউ কেউ এখনো আরবিতে চাকরি করছেন, অনেকে রিটায়ারমেন্টে গেছে। এখন কি আপনারা যারা চাচ্ছিলেন যে এই 50 জনকে কেন হত্যা করা হলো না, এটা যদি মানসিকতা হয়, আমি বলবো যে আপনি সত্যিকার অর্থেই দেশপ্রেমের নামগন্ধ আপনার মধ্যে নাই। আপনি মানুষকে ভালোবাসেন না, আপনার ভিতরে সমস্যা আছে। আজকে দেখুন এক এক করে ঘটনা বের হচ্ছে। সেই সময়ে 24, 25 এবং 26 তারিখে কিন্তু অলমোস্ট সব ক্যান্টনমেন্টে অফিসাররা রুখে দাঁড়িয়েছিল। লেফটেন্যান্ট কর্নেল সাইদের নেতৃত্বে নবম পদাতিক ডিভিশনে
একটা বিশাল সৈন্যবাহিনী মুভ করার প্রস্তুতি নিয়েছিলেন তারা, কিন্তু এটা জানাজানি হওয়ার কারণে তারা করতে পারেন, এবং সবাই হয়তো কেউ চাকরিচ্যুত হয়েছে, কেউ জেলে গেছে, এই ধরনের অসংখ্য মানুষ। শুধু 57 জন হত্যা করেই হাসিনা নিবৃত হয়নি, এরপরে এই 57 জনকে কেন্দ্র করে শত শত নিরীহ একেবারে দেশপ্রেমিক অফিসারদেরকে সে বাড়ি পাঠিয়েছে। যাই হোক, এই সুষ্ঠু তদন্ত হবে। আমি শেষ করার আগে শ্রদ্ধেয় স্যারকে তার শেষ কথা বলার জন্য অনুরোধ করছি। কর্নেল সাইদ কামরুজ্জামান, প্লিজ সংক্ষেপে। ধন্যবাদ কর্নেল হক। আমি আর ঘটনার মধ্যে যাব না, আমি অল্প দুটি কথা বলে শেষ করছি। এই যে বিডিআর বিদ্রোহ আমি এখন আর বলি না, এটা বলি বিডিআর হত্যাকাণ্ড বা হত্যাযজ্ঞ, যেটাই বলি। এটা হত্যাযজ্ঞ স্যার, হত্যাযজ্ঞ, এটা আসলে বিদ্রোহ তো নয়, এটা বিদ্রোহ আমি বলছি না। এইটা করে আমি যে প্রথমেই বলেছিলাম যে বিএসএফ কেন আমাদের প্রতি অসন্তুষ্ট, প্রথমে আমি কিন্তু এটা বলেছিলাম। তো এইটা করে দুইটা জিনিস হয়েছে। একটা হলো আমাদের যে বিডিআর, বর্তমানে বিজিবি, এদেরকে হলো এই যে একটা ঐতিহ্যবাহী যে ফোর্স ছিল, এটাকে কিন্তু ওই সীমান্তের অতন্ত্র প্রহরী থেকে এদেরকে ধ্বংস করে দেওয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু, আর ওই 57 জন মেধাবী অফিসারকে হত্যা করে এই যে আমাদের দেশের প্রতিরক্ষা লাইনটাকে একটা ধ্বংসের দিকে আগিয়ে দেওয়া হলো। এই দুইটা মেইন রিজন। এটা জানেন, এটা কারা করতে পারে? এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ছাড়া তো আর কেউ করার কথা না, পার্শ্ববর্তী দেশই এটা। আর সর্বশেষ, আমি যেহেতু এখন একটা তদন্ত কমিশন হবে বলে কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমি মনে করি যে এই যদি তদন্ত কমিশন হয়, এই তদন্ত কমিশনে কিন্তু এখন টার্মস অফ রেফারেন্স 3টা হওয়া উচিত। একটা হলো, প্রথম হলো যে এই ঘটনার প্রথম থেকে ঘটানোর আগ পর্যন্ত কারা জড়িত ছিল সেটা বের করা। দ্বিতীয় হলো, ঘটনা ঘটার পরে যারা দায়িত্ব নিয়েছিলেন, দায়িত্ব নিয়ে সঠিক কাজটি করেন নাই, সেইগুলো তদন্ত করে বের করে তাদের বিচার করা উচিত। আর তৃতীয় হচ্ছে যে হলো ওভারঅল যারা যারা এটার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত জড়িত ছিল, তাদেরকে তদন্ত করে নাম বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি। এছাড়া এই তদন্ত যদি আমরা আবার সেই আগের মতো করি, কোনো লাভ হবে না। এখনো সময় আছে, কারণ ফাইসাল একটা প্রশ্ন করেছিল যে কোনো নিরপরাধ বিডিআর সৈনিক অ্যারেস্ট হয়েছে কিনা। এই প্রশ্নটা উত্তর সঠিকভাবে দেওয়া যাবে না, কারণ সঠিক তদন্ত হলে না বলা যাবে যে কয়জন হলো ওখানে নিরপরাধ গিয়েছে আর কয়জন হলো। সঠিক তদন্তই তো হয় না। এই যে আবুল কার এখন পালিয়ে গেছে, এই বেটাকে ধরে আনলে সবকিছু জানা যাবে। এই হচ্ছে এই তদন্তের পুলিশি কেসের যে মামলার যে তদন্ত করেছে, এই সবচেয়ে বড়। আমরা একটু শেষ করব স্যার, আমাদের অনেক সময় হয়ে গেছে। আমার সেই ধন্যবাদ সবাইকে। আমি একটা কথা বলতে চাই, একটু স্যার বলেন। স্যার, আমার বিশেষ সাবমিশন থাকবে জেনারেল জাহাঙ্গীর স্যারের উপরে। ওনার সঙ্গে আমি অসংখ্যবার ট্রাই সার্ভিস মিটিং এ অংশগ্রহণ করেছি, উনি যখন এএফপি পিওসি ছিলেন। ওনার দক্ষতা, ওনার মিলিটারি নলেজ, ওনার মিলিটারি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই, উনি একজন খুবই উজ্জ্বল অফিসার। কিন্তু আমি অন্যান্য যেসব কর্মকর্তা তদন্তের সঙ্গে জড়িত ছিলেন, পার্সোনালি তাদের সঙ্গে কথা বলে আমি খুব হতাশ হয়েছি। একমাত্র ব্যতিক্রম ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার, কিন্তু বাকিরা অনেক অনেক মন খারাপ করেছিল এবং তাদের সবার প্রমোশন হয় নাই। তাদের সবাইকে অনেককেই সাইডলাইন করে দেওয়া হয়েছিল। তো কিন্তু তাদের মধ্যে একটা বিষয় তারা নিশ্চিত ছিলেন যে তদন্ত সঠিক ডিরেকশনে যাচ্ছে না, সঠিকভাবে তাদেরকে তদন্ত করতে দেওয়া হচ্ছে না। তারা যে র্যাবের সাপোর্ট নিচ্ছিলেন সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই যে এই বিষয়গুলো দেখে জেনারেল জাহাঙ্গীর স্যার অবশ্যই একটু তথ্যগুলো দেবেন। আমরা রিসেন্টলি জেনারেল মইনুল আহমেদের কথাগুলো শুনেছি। আমি অধীর আগ্রহে থাকি যে স্যার কখন এই বলবেন যে ওনার কি সমস্যা হয়েছিল তদন্ত, এবং কেন এটা মিলিটারি কোর্ট পাশাপাশি বসলো না। যখন একজন সিভিলিয়ানও যখন কোনো মিলিটারি ব্যাপারে জড়িয়ে যান এবং কোনো মিলিটারি অপারেশনের সাথে সরাসরি হস্তক্ষেপ করেন,
তিনিও কিন্তু কোর্ট মার্শালের আওতায় চলে আসেন, কিন্তু সেগুলো কোনো ধরনের করা হয় না। উল্টো যারা এই ব্যাপারে কথা বলেছিল তাদেরকে নির্মম ভাবে চাকরিচ্যুত করা হয়। আমি এই জিনিসগুলোর অবিলম্বে একটা সুরাহা দেখতে চাই। স্যারের কাছে এটাই আমার সাবমিশন আজকে। অনেক ধন্যবাদ স্যার। আমরা আশা করি আমাদের যে বর্তমান সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, উনিও এই ব্যাপারে কিন ইন্টারেস্টেড, এই তদন্ত করে এগুলো বের করার, এবং তিনি সেটা করবেন। একই সাথে জেনারেল জাহাঙ্গীর, যেহেতু তিনি ডিজি বিডিআর ছিলেন এবং তারও একটা স্পর্শকাতর বিষয় নিয়ে তিনিও অবশ্যই তিনি অত্যন্ত ইমানদার একজন ব্যক্তিত্ব, তিনি এটা বের করবেন। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, উনিও যে তদন্তের সাথে তিনি নিজে সাইন করেননি এবং একটা অত্যন্ত সততার পরিচয় দিয়েছেন। আমাদের বুঝতে হবে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই পুরো হত্যাকাণ্ডের সাথে এই হত্যাকাণ্ড ঘটানোর জন্যই হাসিনাকে তারা ক্ষমতায় বসিয়েছিল। সেটা ছিল শুরু, কেবল আমাদের সার্বভৌমত্ব হারানোর প্রথম পদক্ষেপ ছিল সেটা। এরপর কিন্তু আর আমরা সার্বভৌম ছিলাম না, কারণ হাসিনা এবং তার দোসর তারেক সিদ্দিকী, এরা এই কুলাঙ্গার গুলো ইন্ডিয়ার হয়ে আমাদেরকে শাসন করেছে, আমাদের সেনাবাহিনীকে শাসন করেছে, আমাদের 3 বাহিনীকে শাসন করেছে। আর পুলিশ তো পুরোপুরি তাদের একেবারে অধীনস্থ, এর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট হিসেবে হাসিনার কাজ করেছে। এখনো তাদের সেটা শেষ হয়নি। একইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইন্ডিয়ার নির্দেশে চলেছে। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের শতভাগ মানুষ ইন্ডিয়ার হেজিমনি সম্পর্কে ভালো ধারণা না রাখবে, ইন্ডিয়ার কুচক্রি সেই চিন্তা ভাবনা, তাদের ষড়যন্ত্র সম্পর্কে যতক্ষণ না পর্যন্ত শতভাগ মানুষ জাগ্রত হবে, এই ধরনের ঘটনা আবার ঘটতে থাকবে। এটাই স্বাভাবিক। কেননা ইন্ডিয়ার জনগণ তারা যাদের দেশকে যতটুকু ভালোবাসে, যেভাবে ভালোবাসার কথা সেভাবে ভালোবাসে, নিজের স্বার্থে ছাড়া তারা একটা পয়সাও কোথা খরচ করে না। ইভেন বাংলাদেশে যারা চাকরি করে তারা বাংলাদেশকে লবণও কিনে না, ইন্ডিয়া থেকে লবণ নিয়ে আসে খাওয়ার জন্য, আর বাকি তো আনি। আর আমরা কি করি, আমাদের সমস্ত টাকা পয়সা ইন্ডিয়াকে দিয়ে আসি চিকিৎসার নামে, দেশ ঘুরার নামে, কাপড় কেনার নামে, নানা ধরনের কেনাকাটায় সবকিছু আমাদের কিসের। আসলে আমরা বাঙালিরা অসংখ্য এরকম আছি যারা মুখে মুখে শুধু দেশপ্রেম, বাস্তবে কিন্তু আসলে আমাদের দেশপ্রেম নাই। যদি থাকতো তাহলে আমরা ইন্ডিয়াকে উজাড় করে আমরা দিতে পারতাম না। তো যাই হোক, আমাদেরকে আরো সতর্ক হতে হবে প্রিয় দেশবাসী। আর আগামীকাল আমাদের সশস্ত্র বাহিনী দিবস। এই সশস্ত্র বাহিনী দিবস আমরা আবার এখন নতুন উদ্যমে নতুন ভাবে পালন করব, এবং ভবিষ্যতে আগামী বছর আশা করি এই সশস্ত্র বাহিনী দিবসকে আরো ব্যাপকভাবে আমরা আকর্ষণীয় করে তুলবো। এই জন্য যে এই সশস্ত্র বাহিনী যতদিন আছে বাংলাদেশ ততদিন থাকবে। সশস্ত্র বাহিনী যেদিন শেষ হয়ে যাবে, শেষ হওয়া মানে এটাকে ডিসব্যান্ড করে দেওয়া না, তাদের অন্তরটা মরে যাবে, তখন এই দেশও মরে যাবে। তাই পরিশেষে সশস্ত্র বাহিনীর দিবসের সালাম জানিয়ে সর্বশ্রেষ্ঠ শক্তিমান মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করছি যাতে আমাদের এই দেশটাকে ইন্ডিয়ার মতো একটা রাক্ষসী দেশের আক্রোশ থেকে আমরা যাতে চিরদিন সিংহের মতো সাহস নিয়ে বেঁচে থাকতে পারি, সেই দোয়া কামনা করে মহান আল্লাহর কাছে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। এবং আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ক্যাপ্টেন এস.এম. নাসির স্যারকে। তিনি সেই সুদূর আমেরিকাতে অফিসের একটা মানে বিশাল একটা দায়িত্ব পালনের পাশাপাশি আজকে তিনি আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। সত্যি স্যার আমি অভিভূত, আমরা সবাই অভিভূত আপনার কাছ থেকে, আপনার সাথে আপনাকে সংযুক্ত করতে পেরে। আর সর্বশেষ কর্নেল সৈয়দ কামরুজ্জামানকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনার দীর্ঘ 1 ঘন্টা 42 মিনিট এই অনুষ্ঠান দেখার জন্য আন্তরিকভাবে আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং এই অনুষ্ঠানটাকে আবার শেয়ার করুন, সবার কাছে নিয়ে যান। আমরা আগামীতে আরো এরকম অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। ক্যাপ্টেন নাসির স্যারকে নিয়ে স্পেশাল একটা আপনাকে নিয়ে অনুষ্ঠান করবো স্যার। ধন্যবাদ সকালকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।